ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি হয় সেটা যদি এক্সেসিভ এবং সিনক্রোনাস নিউরনের অ্যাক্টিভিটি হয়, তাহলে বডিতে যে সিমটম এবং সাইনগুলো দেখা দেয় সেটাই হচ্ছে এপিলেপসি। এই সাইন সিমটম গুলো মোটর হতে পারে, সেন্সরি, অটোনমিক, সাইকিক, যে কোনো কিছু হতে পারে। এর মধ্যে যে মোটর পার্ট অফ দ্য সিজার, এটাকে বলা হয় কনভালশন। আর এপিলেপসি রিকারেন্ট টেন্ডেন্সি অফ আনপ্রোভোকড সিজার, এখানে আনপ্রোভোকড বলতে বোঝা যাচ্ছে যে ট্রানজিয়েন্ট যে সমস্ত বিষয়গুলো আছে, যেমন হাইপোগ্লাইসেমিয়া, হাইপোনেট্রিমিয়া বা এই বিষয়গুলো। আমার মনে হয় ডাবল ইকো হচ্ছে, আপনি বন্ধ করেন বা তো সেটাকে আমরা বলা হচ্ছে এপিলেপসি। এছাড়া আরো কিছু তথ্য আছে, যেমন স্ট্যাটাস এপিলেপটিকাস। একটা এপিলেপটিক অ্যাক্টিভিটি যদি 30 মিনিট বা তার বেশি সময় ধরে পারসিস্ট করে, অথবা বারবার সিজার হতে থাকে এবং তার মধ্যে পেশেন্টের কনসিয়াসনেস গেইন না করে, তখন সেটাকে বলে স্ট্যাটাস এপিলেপটিকাস। এই বারবার সিজার হচ্ছে কিন্তু তার মধ্যে যে রোগীর কনসিয়াসনেস থাকে, তখন সেটার টার্ম দেওয়া হচ্ছে সিরিয়াল সিজার। স্ট্যাটাস এপিলেপটিক্স এর মতোই, কিন্তু সেখানে রিপিটেড সিজারের ফাঁকে ফাঁকে পেশেন্টের কনসিয়াসনেস থাকবে। আর কোন একটা ফোকাল সিজার বা পার্শিয়াল সিজার যদি দীর্ঘক্ষণ ধরে পারসিস্ট করে, আওয়ার্স, ডেজ, এমনকি উইকস পর্যন্ত, তখন সেটার নাম হচ্ছে এপিলেপসিয়া পার্শিয়ালিস কন্টিনিউয়া। এগুলো আমরা বইপত্রে পড়তে যে টার্মগুলো পাই, সো এই টার্মগুলো সম্পর্কে একটু ধারণা থাকা দরকার। ইন্টারন্যাশনাল লিগ এগেইনস্ট এপিলেপসি এই টোটাল সিজার বা এপিলেপসিকে 3টা ক্যাটাগরিতে ভাগ করেছে। একটা ফোকাল, জেনারেলাইজড এবং আনক্লাসিফাইড, যেটা এই ফোকাল এবং জেনারেলাইজডের মাঝখানে ফেলতে পারিনি। সো ফোকাল সিজারটা কি? সেটি হচ্ছে আমি যদি ছবিটাতে দেখি, ব্রেনের কোন একটা ফোকাল এরিয়াতে যদি একটা সিজার ফোকাস থাকে এবং সেটা এক সাইডে ব্রেনের, অর্থাৎ ওয়ান হেমি ব্রেন, মানে এক পাশে যদি সেটা কন্টিনিউ করে, দ্যাট ইজ এটা যদি স্প্রেড না করে, তখন সেটাকে বলে ফোকাল সিজার। এই ফোকাল সিজার 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে যদি ফোকাল সিজারে কোনো পেশেন্টের কনসিয়াসনেস ভালো থাকে, তখন সেটাকে বলা হয় ফোকাস সিজার উইদাউট ইম্পেয়ারমেন্ট অফ কনসিয়াসনেস, যেটাকে হয়তো সিম্পল পার্শিয়াল সিজার। আর ফোকাস সিজারের পেশেন্ট যদি আনকনসিয়াস হয়ে যায়, তখন সেটার নাম হচ্ছে কমপ্লেক্স পার্শিয়াল সিজার, যার নতুন নাম হচ্ছে ফোকাল সিজার উইথ ইম্পেয়ারমেন্ট অফ কনসিয়াসনেস। আর ফোকাল সিজার থেকে সিজার ফোকাসটা ডায়ানসেফালনকে এফেক্ট করে যদি বাইলেটারালি চলে আসে, তখন সেটাকে আমরা বলতাম আগে যে সেকেন্ডারি জেনারেলাইজড সিজার, এখন বলা হচ্ছে ফোকাল সিজার উইথ ইভলিউশন ইনটু জেনারেলাইজড সিজার। তাহলে ফোকাল সিজার বেসিক্যালি 3 ধরনের: ফোকাস উইদাউট ইম্পেয়ারমেন্ট অফ কনসিয়াসনেস, উইথ ইম্পেয়ারমেন্ট অফ কনসিয়াসনেস, এন্ড ইভলিউশন ইনটু সেকেন্ডারি জেনারেলাইজড সিজার। আর জেনারেলাইজড সিজার বলতে বলা হয় যেখানে সিজার ফোকাসটা এমন জায়গায়, যেমন সাপোজ ডায়ানসেফালন মানে থ্যালামাস এমন জায়গায় ইনভলভ হয়েছে যে যেখান থেকে সাথে সাথে দুই সাইড অফ দ্য ব্রেন, বোথ সাইড অফ দ্য ব্রেন ইনভলভ করে ফেলছে, তখন সেটাকে বলা হচ্ছে জেনারেলাইজড সিজার। জেনারেলাইজড সিজারকে আমরা কয়েকটা ভাগে ভাগ করে বলি। তার মধ্যে কমন যে জিনিসটা, যে জেনারেলাইজড টনিক ক্লনিক সিজার, যেটা আগে বলা হতো গ্র্যান্ড মাল। গ্র্যান্ড বলতে অনেক বড়, গ্র্যান্ড ওপেনিং এই জাতীয় বিষয়। তো যেহেতু একটা বড় একটা ইভেন্ট, এই জন্য এটা কারেক্ট নাম ছিল গ্র্যান্ড মাল সিজার। আর একটা হচ্ছে অ্যাবসেন্স সিজার, যেখানে কনভালসিভ অ্যাক্টিভিটি চোখে পড়ে না, সেটাকে বলে পেটিট মাল। পেটিট মিন্স স্মল, সেখান থেকে নাম আসলে পেটিট মাল সিজার। এছাড়া শুধু টনিক কন্ডিশন, শুধু ক্লনিক, শুধু অ্যাটনিক, এটা নিয়েও সিজার হতে পারে, এবং অনলি মায়োক্লোনাস নিয়েও সিজার প্রেজেন্ট করতে পারে। তো তাহলে জিটিসিএস, অ্যাবসেন্স, টনিক, ক্লনিক, অ্যাটনিক, মায়োক্লোনিক, এই তিনভাবে ভাগ করা হয়েছে। আর যেটাকে কোনোভাবে ভাগ করা যায়নি সেটা হচ্ছে এপিলেপটিক স্পাজম। এটা ইউজুয়ালি বাচ্চাদের হয়। ওয়েস্ট সিনড্রোম নামে একটি রোগ আছে বাচ্চাদের, যেখানে বাচ্চাদের হাত পা একেবারে এরকম কুপড়ে আসে, স্পাজমের মতো হয়। তো এটা এই দুই ভাগের মধ্যে আসে না, এটাকে বলে এপিলেপটিক স্পাজম। আরেকটা টার্ম বই পড়তে পড়তে যে আমরা পড়বো, সেটা হচ্ছে এপিলেপসি সিনড্রোম। আসলে এপিলেপসি কিন্তু একটা সিমটম। এপিলেপসি কোনো একটা নির্দিষ্ট কজকে বা নির্দিষ্ট জিনিসকে আইডেন্টিফাই করে না। আমার জ্বর হলেও সিজার হতে পারে, আবার আমার ব্রেন টিউমার হলেও সিজার হতে পারে, আবার হাইপোগ্লাইসেমিয়া হতে পারে। কিন্তু এপিলেপসি সিনড্রোম হচ্ছে একটা ক্লাস্টার অফ সাইন্স এন্ড সিমটমস। এই ক্লাস্টারটা কেমন? সেই জিনিসগুলো সাধারণত একই সাথে হয় এবং সেটা একটা ইউনিক কন্ডিশনকে ডিফাইন করে। যেমন একই এজ গ্রুপে হবে সেই ধরনের রোগটা, একই ধরনের সিজার, মানে জিটিসিএস হলে জিটিসিএস, অ্যাবসেন্স হলে অ্যাবসেন্স, মায়োক্লোনিক মায়োক্লোনিক, একই ধরনের সিজার হচ্ছে। ইইজিতে এই ধরনের রোগীদের সব একই ধরনের ইজি ফাইন্ডিংস পাওয়া যাবে। তাদের হয়তো অ্যাসোসিয়েটেড ইন্টেলেকচুয়াল অ্যাবনর্মালিটি থাকবে এবং তার কোর্স, প্রগনোসিস সবগুলো একই ধরনের হয়। এই টোটাল সিচুয়েশনকে বলা হয় এপিলেপসি সিনড্রোম। যেমন খুব কমনলি আমরা দেখি বাচ্চাদের ফেব্রাইল সিজার। আমরা জানি একই 6 মাস থেকে 6 বছর বয়সী বাচ্চাদের ইউজুয়ালি হয়, জ্বর হলেই হয়। ওদের ইইজি নরমাল একটা থাকে, প্রেজেন্টেশন থাকে, প্রগনোসিস খুবই ভালো, সবগুলো কিন্তু একই ধরনের।
তো এগুলো হচ্ছে এপিলেপসি সিনড্রোমের মধ্যে পড়ে। আরো কিছু কিছু কমন মধ্যে বিনাইন রোলানিক এপিলেপসি, এটা বাচ্চাদের কমনলি হয়। বেশ কিছু সিনড্রোম আছে, তার মধ্যে লেনোক্স-গাস্টার্ড সিনড্রোম, ওয়েস্ট সিনড্রোম এবং জুভেনাইল মায়োক্লোনিক এপিলেপসি, এগুলো এপিলেপসি সিনড্রোমের মধ্যে আসে। সো তাহলে আমরা এতক্ষণ দেখলাম যে ক্লাসিফিকেশন বেসিক্যালি 3 ধরনের, ফোকাল, জেনারেলাইজড এবং আনক্লাসিফাইড। তো আমরা এই ফোকাল সিজারটা নিয়ে আরেকটু বিস্তারিত দেখার চেষ্টা করব। যে আমরা যা বললাম যে ফোকাল সিজারকে আমরা বেসিক্যালি যে দুই ভাগে ভাগ করছি, সেকেন্ডারি জেনারেলাইজড তো আলাদা জিনিস, যে উইথ ইম্পারমেন্ট অফ কনসিয়াসনেস, উইথাউট ইম্পারমেন্ট কনসিয়াসনেস, এই সম্পর্কে একটু আমরা জিনিসটা দেখি। ফোকাল সিজার উইথাউট ইম্পারমেন্ট কনসিয়াসনেস, অর্থাৎ যেটা আগে ছিল পার্শিয়াল সিজার বা সিম্পল পার্শিয়াল সিজার, এটি 4টা ম্যানিফেস্টেশন নিয়ে আসতে পারে। ইউজুয়ালি আসে মোটর। তো মোটর আসলে যেখানকার ইনভলভমেন্ট ব্রেন সেই অনুযায়ী, হ্যান্ড হলে হ্যান্ড, তার খিঁচুনি হবে, ফেস, লেগ, এই ধরনের। এটা সেন্সরি নিয়ে আসতে পারে, যেমন প্যারাস্থেশিয়া, ভিজুয়াল, অডিটরি, নানা ধরনের সেন্সেশন নিয়ে আসতে পারে। অটোনমিক পেশেন্ট সাডেন ফ্লাশিং, সোয়েটিং নিয়ে আসতে পারে। মোস্ট ইম্পর্টেন্টলি সাইকিক ম্যানিফেস্টেশন নিয়ে আসতে পারে। পেশেন্ট হঠাৎ করে একটা অদ্ভুত গন্ধ, শব্দ শুনে, এবং এই যে কিছু কিছু আছে গ্রামের রোগীরা অনেক সময় বলে যে আমার গ্যাস পেটে আসে, পেট থেকে বুক বয়ে ওঠে, মাথায় ওঠে। তো এটা কিন্তু এক ধরনের সিজার প্রেজেন্টেশনই আসতে পারে, যে সেন্সেশনটা পেট থেকে শুরু হয়ে আস্তে আস্তে মাথায় যাবে। একটা ছবি আস্তে আস্তে বড় হতে হতে ছোট হয়ে যায়, এটাকে মাইক্রোপসিয়া বলে, ছোট থেকে বড় হয়। বা ডিজাভু, ডিজাভু বলতে বোঝায় যে আমি একটা নতুন পরিবেশে যাওয়ার পর মনে হবে আমি এখানে আগে আসছিলাম, অথচ ওখানে হয়তো আমি কখনোই যাইনি। এই ধরনের কন্ডিশনকে ডিজাভু বলে। এই ধরনের প্রেজেন্টেশন নিয়ে আসতে পারে। আমরা দেখি ফোকাল সিজারটা কেমন হয়। এটা আমরা কমলে দেখেছি। আমরা দেখতে পাচ্ছি এই বাচ্চাটার তার অনলি ফেশিয়াল মুভমেন্ট হচ্ছে এবং তার কনসিয়াসনেসটা প্রিজার্ভড আছে। আপনার তো অডিও শোনা যাচ্ছে না, কিন্তু এখানে রোগীর কাছে নাম জিজ্ঞেস করা হচ্ছে, সে কথা বলছে। সো এটা হচ্ছে সিম্পল ফোকাল সিজার। সেকেন্ড ক্যাটাগরি হচ্ছে ফোকাল সিজার উইথ ইম্পেয়ারমেন্ট অফ কনসিয়াসনেস, যেটা বলা হতো কমপ্লেক্স পার্শিয়াল সিজার। এর ফিচারকে আমরা বলি ট্রিপল এ, 3টা এ: অরা, অল্টার্ড লেভেল অফ কনসিয়াসনেস এবং অটোমেটিজম। অরা হচ্ছে মাইগ্রেনের যেরকম অরা, সেই ধরনের। আমরা জানি যে একটা নির্দিষ্ট ধরনের বিষয়, সে হঠাৎ করে একটা স্ট্রেঞ্জ, তার চোখের আলো কমে যাবে বা আলো দেখবে, বা সাউন্ডের বিষয় বা টেস্ট চেঞ্জ আসবে, তার এই সময় রোগীর জ্ঞান থাকবে না, ওই সময় সে কি করেছে কিছুই বলতে পারবে না। আর অটোমেটিজম মানে হচ্ছে এই ধরনের সিজার কিন্তু কনভালসিভ হয় না, রোগী কিন্তু টিপিক্যাল কনভালশন দিবে না। তো সে হঠাৎ করে কোনো জিনিস চাবাচ্ছে বা ঠোঁট করছে, কামড়াচ্ছে, এই ধরনের একটা ফিচার নেবে, কোনো কিছু এরকম ইমাজিনারি ধরছে, এরকম বিষয়গুলো নিয়ে আসবে। এইটাকে হচ্ছে যে ফোকাস সিজার উইথ ইম্পেয়ারমেন্ট অফ কনসিয়াসনেস। আমরা যদি একটা ভিডিও দেখি তাহলে দেখা যাবে এই বাচ্চাটা, সে তার কনসিয়াসনেস এখন নেই, সে হাত দিয়ে তার জামাটা বারবার পিক করার চেষ্টা করছে। এটা হচ্ছে অটোমেটিজম, যে বারবার যে এটা করছে, এটা হচ্ছে অটোমেটিজম। আর এই সময় তাকে যদি জিজ্ঞেস করা হয় তোমার নাম কি, এই অবস্থা কি, সে কিছুই বলতে পারছে না, অর্থাৎ তার কনসিয়াসনেস অল্টার্ড। সো ট্রিপল এ, অল্টার্ড লেভেল অফ কনসিয়াসনেস, অটোমেটিজম, আর অরা যেটা, সেটা এই পেশেন্ট তো দেখানো যাচ্ছে না, এটা তো রোগীর একটা সাবজেক্টিভ ফিলিংস। সো এটা হচ্ছে কমপ্লেক্স সিজার, কমপ্লেক্স পার্শিয়াল সিজার আগের যেটা ছিল। সো আমরা ফোকাল সিজার পড়ে ফেললাম, এবার আমরা জেনারেলাইজড সিজার সম্পর্কে একটু দেখব। জেনারেল সিজার আমরা আগেই বলেছি জিটিসিএস, অ্যাবসেন্স, টনিক, ক্লোনিক, অ্যাটনিক, মায়োক্লোনিক সিজার। তো আমাদের প্রোটোটাইপ অফ সিজার মানে খিঁচুনি বলতে আমরা যেটা বুঝি, আমাদের চোখে ভেসে আসে, সেটা হচ্ছে জিটিসিএস। এই জেনারেল টনিক ক্লোনিক সিজারের 4টা ফেজ থাকে: প্রোড্রোমাল ফেজ, টনিক, ক্লোনিক এবং পোস্টিকটাল ফেজ। টোটাল বিষয়টা কিন্তু 2 মিনিটের কম। এই কারণে দেখা যায় যে রোগীর লোকজন বা যে জুতা দেয় বা নানা ধরনের ন্যাচারাল মেজার্স দেয়, দিয়ে মনে হয় যে রোগীর রোগ ভালো হয়ে গেছে। আসলে সিজার অ্যাক্টিভিটি মোস্ট অফ দ্য টাইম 2 মিনিটের কম সময় পারসিস্ট করে। একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে এই টনিক অ্যাক্টিভিটি হয় শুরুতে, স্টার্ট হয়, এবং এটার কারণেই কিন্তু তার টাং বাইটিং হয়, যে কারণে সিজারে কখনো টাং বাইটিং প্রিভেন্ট করা সম্ভব না, কারণ এটা এট দ্য বিগিনিং অফ দ্য সিজারে তার টাং বাইটিং হয়ে যায়। কিন্তু মুখে আমি যাই দেই, টাং বাইটিং কিন্তু প্রিভেন্ট করা যাবে না। আর এরপরে ক্লোনিক ফেজটা আসে। ক্লোনিক মানে হাতটা মুভ করতে থাকে, টনিক মানে শক্ত হয়ে যায়। আর এরপরে পোস্টিকটাল ফেজ, এটা অনেকক্ষণ ধরে চলতে পারে। এই যে বাউল ব্লাডার ইনকন্টিনেন্স হয়, এটা হচ্ছে পোস্টিকটাল ফেজে। সো এই 4টা কমন ফেজ আমরা প্রত্যেকটা জিটিসিএস এ পেয়ে থাকি। আমরা একটা ভিডিও দেখি, যদিও এটা আমরা যারা ক্লিনিক সবাই এই ধরনের ফিচার অসংখ্য ওয়ার্ডে দেখে থাকি, যে তার আমরা দেখছি 2 হাতে হচ্ছে, তার কনসিয়াসনেসটা করে ফেলছে। এই যে তার কনসিয়াসনেসটা এখন সে পোস্টিকটাল ফেজে চলে গেল। তো সেকেন্ড যে সিজার, জেনারেল সিজার, তার হচ্ছে অ্যাবসেন্স সিজার। অ্যাবসেন্স মানে ওই যে ক্লোনিক মুভমেন্ট এগুলো না থাকা। এটা ইউজুয়ালি
4 থেকে 8 বছর এই এজ গ্রুপের বাচ্চাদের হয় এবং এটা খুবই অল্প সময় থাকে, ইউজুয়ালি 10 to 20 সেকেন্ডস এটা থাকে এবং দিন 20-30 বার হতে পারে। অ্যাকচুয়ালি রোগীর লোকজন মানে কমপ্লেন করে আমার বাচ্চার স্কুল পারফরমেন্স কমে যাচ্ছে অথবা বাচ্চা অন্যমনস্ক থাকে, আনএক্সপ্লেইন ডেড রিমিং, এই ধরনের বিষয় নিয়ে থাকে। তো এইটা হচ্ছে অ্যাবসেন্স সিজার। কেমন হয় আমরা যদি দেখি এই বাচ্চাটাকে আমরা খেয়াল করি যে এই বাচ্চাটাকে কথা বলার চেয়ে একটু হাইপার ভেন্টিলেশন করা হচ্ছে। এই অ্যাবসেন্স সিজার যদি হাইপার ভেন্টিলেশন করা হয় তাহলে ইজিলি প্রোভোকড হয়, তাকে বারবার শ্বাস নিতে বলা হচ্ছে, এই যে দেখা যাচ্ছে সে হঠাৎ করেছে আনকনশিয়াস এবং এই মতো হয়ে গেল, মানে সে কি করতেছে নিও জানে না। এই যে 8-10 সেকেন্ড পরে আবার একটু পরে তাকে জিজ্ঞেস করা হচ্ছে কি হচ্ছে, সে কোনো আনসার দিচ্ছে না, এখন সে আবার স্বাভাবিক, আবার সে সিজার অ্যাক্টিভিটিটা চলে গেল খুব অল্প সময়ের জন্য কোনো কারণ। এটাই হচ্ছে অ্যাবসেন্স সিজার। আর আরো যে তিনটা আমরা শুনেছি যে কিছু কিছু সময় শুধু টোন বেড়ে যাবে, শক্ত হয়ে যাবে, টনিক সিজার, শুধু ক্লোনিক সিজার এবং অ্যাটনিক সিজার, কোনো টোন থাকবে না, ধপাস করে পড়ে যাবে। এই তিনটা সিজার অ্যাকচুয়ালি আইসোলেটেডলি আসে না, এগুলো এপিলেপটিক যে সিনড্রোম আমরা একটু আগে দেখেছিলাম আসলে সিনড্রোমের সাথে ইউজুয়ালি তার জিটিসিএস হচ্ছে, সেই সাথে হয়তো মাঝে মাঝে ক্লোনিক সিজার হলো, মাঝে মাঝে অ্যাটনিক হলো। সো এই জন্য আমাদের এটা নিয়ে খুব বেশি মাথা ঘামানোর দরকার নেই। মায়োক্লোনিক সিজারটা সম্পর্কে আমাদের জানতে হবে, কারণ মায়োক্লোনাস একটা কমন জিনিস, কোনটা মায়োক্লোনাস কোনটা মায়োসিজার এটা নিয়ে আমাদের প্রায়ই হয়। তো মায়োক্লোনিক সিজারগুলো ইউজুয়ালি সকালে ঘুম থেকে ওঠার পরে এটি বেশি কমপ্লেইন করে। কেমন হয় আমরা একটু দেখি। এই বাচ্চাটা আসলে জুভেনাইল মায়োক্লোনিক এপিলেপসির পেশেন্ট। দেখেন কিছুক্ষণ পর পর একটা সার্টেন পিরিয়ড অফ টাইমে পর পর সে হঠাৎ করে তার একটা জার্কিং হচ্ছে তার দুই পায়ে, এটি হচ্ছে তার মায়োক্লোনিক সিজার বা মায়োক্লোনাস। এই যে তার মুভমেন্ট হলো। সো এই বেসিক টার্মিনোলজি এবং ক্লাসিফিকেশন জানার পরে আমরা আজকে আমাদের মূল যে জিনিসটা সেটি হচ্ছে আমরা একটা রোগী আসলে কিভাবে এটা অ্যাপ্রোচ করব, এটি হচ্ছে আমাদের আজকের মূল আলোচনা। ওই বেসিক নলেজের উপরে আমরা 4টা ধাপে এটি জানতে চাই। প্রথম যে জিনিসটা জানতে চাইবো, এটাকে আসলে খিঁচুনি নাকি অন্য কিছু। সেকেন্ড ধাপে খিঁচুনি হলে কোন ধরনের খিঁচুনি, এটা কি ফোকাল নাকি জেনারেলাইজড। তারপরে এর কারণটা কি, যে কেন এটা রোগ হচ্ছে, অথবা আসলে এটা খিঁচুনি কিনা। যদি প্রথম থেকেও আমরা কনফিউজ করতে পারি তাহলে পরীক্ষা নিরীক্ষা করে এটা আমরা আসলে আমরা ট্রিট করব। সো স্টেপ 1 আমরা সিজার কি সিজার না এটি দেখার চেষ্টা করব। তো সিজার বা সিজার না এটাকে আমরা বলি সিজার মিমিক্স। অনেকগুলো জিনিস যেটা সিজারের মতো মনে হয়, কিন্তু 3টা জিনিসকে আমাদের মাস্ট এক্সক্লুড করতে হবে। একটা হচ্ছে সিউডোসিজার, সিনকোপ এবং ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক। এছাড়া হাইপোগ্লাইসেমিয়া, মাইগ্রেন সামটপস, মাইগ্রেনস, এমনকি ড্রাগস নিলেও এরকম মনে হবে যে খিঁচুনির মতো হচ্ছে, এগুলো আমাদের খুব বেশি নজর না দিলেও চলবে, কিন্তু 3টা বিষয়কে এক্সপ্লোর শিখতে হবে। সিউডোসিজার এবং সিজারের মধ্যে অনেকগুলা 10-15টা পার্থক্য দেওয়া আছে এখানে। আমরা যে জিনিসটা দেখবো যে কয়েকটা বুলেট পয়েন্টস। যদি দেখি কোন একটা রোগীর খিঁচুনি অনেকক্ষণ ধরে হচ্ছে, আমরা একটু আগে বলেছি যে ইউজুয়ালি খিঁচুনিগুলা 2 মিনিটের কম পারসিস্ট করে, অনেকক্ষণ ধরে হচ্ছে এবং তার একটা পেলভিক থ্রাস্টিং মানে ধনুকের মতো বেঁকে যাচ্ছে, মাজা উপরে উঠে যাচ্ছে, চোখ একদম বন্ধ। সিজারের সময় সাধারণত চোখ এরকম খোলা থাকবে এবং চোখ একদিকে বেঁকে থাকে, একদিকে ডেভিয়েটেড হয়ে থাকে, কিন্তু এক্ষেত্রে চোখ খুব ফোর্সফুলি ক্লোজ, কোনো টাং বেটিং বা ইনকন্টিনেন্স হিস্ট্রি কখনোই দেয় না। এবং ওই সময় তার যদি একটা ইইজি করা হয়, সেই ইইজিটা নরমাল থাকে, তাহলে আমরা ধরে নেই এটা হচ্ছে সিউডোসিজার। এছাড়া আরো অনেকগুলো পয়েন্ট আছে, কিন্তু এই কটা বুলেট পয়েন্ট যে অনেকক্ষণ ধরে হবে, তার কিছু ক্যারেক্টারিস্টিক ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স থাকবে, অর্থাৎ পেলভিক ফাস্টিং কোনো কিছু সাথে থার্স্টিং কোনো কিছু মিলবে না, চোখ বন্ধ থাকবে, তার শ্বাস প্রশ্বাস হবে বেশি বেশি, কোনো ধরনের ইনকন্টিনেন্স বা থাকবে না, টাং বেটিং থাকবে না। রোগী যদি খুবই চালাক হয়, টাং বেটিংও করে, তাহলে সাধারণত অ্যান্টেরিয়র টাং বাইটিং হবে, তার সামনের অংশ কেটে যাবে, কিন্তু সিজারে কিন্তু ল্যাটারাল টাং বাইটিং হয়। সো যদি টাং বাইট কেউ বইপত্র পড়েও করে, তাহলে সে অ্যাকচুয়াল সিজারের মতো করতে পারবে না। এটা দিয়ে আমরা সাধারণত ভাগ করি যে কি। আর যদি ইনভেস্টিগেশন করা লাগে তাহলে আমরা একটা ইইজি, স্পেশালি ভিডিও ইইজি ক্ষেত্রে খুব কাজে লাগে। এবং সিজার যখন হয় তার আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে যদি সিরাম প্রোল্যাকটিন করা হয়, তাহলে প্রোল্যাকটিন লেভেল সিজার হলে, ট্রু সিজার হলে হাই থাকবে, কিন্তু সিউডো সিজারে নরমাল থাকবে। কেমন হয় আমরা একটু দেখি। আমরা দেখছি একটা মেয়ে মেঝেতে গোড়াগড়ি করছে, দেখেন 2 হাত করছে, মনে হচ্ছে জেনারেলাইজ সিজার, কিন্তু তার চোখটা একেবারে বন্ধ, একদম ধনুকের মতো বেঁকে গেছে, মাজাটা উপরের দিকে উঠায় দেওয়ার চেষ্টা করছে। এইগুলো একটা, এবং ইয়ং পেশেন্ট ফিমেল, দেখে মনে হয় একটা কোনো থাকে, এরকম হয় সাধারণত একটা সিউডোসিজার। এটা আমরা যদি আরো একটা পেশেন্ট দেখি, দেখেন এটা দেখে মনে হচ্ছে তার একটা ফোকাল সিজার হচ্ছে, তার গাল বাঁকছে।
কিছুক্ষণ পরে আমরা যখন জিজ্ঞেস করি তার হঠাৎ করে তার পুরো মাথা শুরু হয়ে গেছে। দেখেন এখন পায়ে কোনো অসুবিধা নাই। এরপরে কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে যে না, তার আবার মাথা থেকে শুরু করে কিছুক্ষণ পরে এবার আবার গাল বাঁকতেছে, এবার তার চোখ কিন্তু একেবারে বন্ধ আমাদের যে ক্রাইটেরিয়া, এবং দেখেন মাথা নিয়ে সে টানা শুরু করে দিয়েছে। হ্যাঁ, তো এটি আমাদের ট্রু সিজারের ফিচারের মধ্যে কোন রকম পড়ে না। তো এটাকে যতই আমরা ইন্ডিউস করি যে এটা করোনা হাত সরাতে বলছে, সে সরাচ্ছে না। এবার দেখেন সে তার দেখা যাবে তার পায়ে নাড়ানো শুরু হয়ে গেছে। তো এটা হচ্ছে এই যে দেখা যাচ্ছে তার পা নড়তেছে, এই পা নড়ছে, এক পা নড়ছে, একবার এইদিকে একবার, এটা অ্যাকচুয়ালি সিউডো সিজার। সেকেন্ড যে পয়েন্ট আমরা বলেছি সেটা মাস্ট এক্সপ্লোর সিনকোপ কিনা। রোগী হঠাৎ করে অজ্ঞান হয়ে যায়, একটু সিনকোপের, রোগীরও একটু হালকা হাত কাঁপতে পারে, রোগীর লোক এসে বলবে আমার রোগী তো অজ্ঞান হয়ে গেছিল, খিচুনি মতো হয়েছিল। সো অনেক পয়েন্ট আছে এর সাথে পার্থক্য করার। আমরা যদি বুলেট পয়েন্ট গুলো দেখি, যে সিনকোপ অলওয়েজ ইরেক্ট পোশ্চার, দাঁড়ানো অবস্থায় হবে, বসবাস অবস্থায় কখনো সিনকোপ হবে না। এবং সিনকোপ ভেরি অল্প সময়, কয়েক সেকেন্ডস এর মধ্যে হয়ে থাকে, ইউজুয়ালি লেস দেন 15 সেকেন্ডস। এবং এই সময় যদি বলেন রোগীর চেহারা কেমন ছিল, বলবে একদম সাদা হয়ে যায়, কারণ আমরা জানি সিনকোপ হলে ব্লাড সাপ্লাই ট্রানজিয়েন্টলি হয়ে যায়, কার্ডিয়াক যে সিনকোপ গুলোতে সাদা থাকবে। এবং এই সিনকোপের পেশেন্ট কিন্তু সাথে সাথে ভালো থাকবে, পোস্টিকটাল কনফিউশন ইউজুয়ালি থাকে না, যদি থাকেও সেটি খুবই কম সময়ের জন্য, লেস দেন 5 মিনিটস। সো সব সময় দাঁড়ানো অবস্থায় যদি হয়, অল্প কয়েক সেকেন্ডের জন্য হয়, এবং এই সময় মুখ সাদা হয়ে যায় এবং তার পোস্টিকটাল কনফিউশন সিগনিফিকেন্টলি না থাকে, তখন আমরা সেটা ধরে নিই এটা সিনকোপ। সো আমরা তাহলে ফার্স্ট আমরা যেটা করলাম যে এটা কি সিজার অথবা সিজার না, সেটি আমরা আমাদের স্টেপ 1 ক্লিয়ার করলাম। সেকেন্ড স্টেপ হচ্ছে যে সিজার টাইপ। তো এটি আমার মনে হয় আর আলোচনা করা দরকার। আমরা যে ভিডিওগুলো দেখেছি বা আমাদের যে টাইপ গুলো করেছি, যে তাহলে আমাদের এখান থেকে বের করতে হবে এটা কি ফোকাল নাকি জেনারেলাইজড। ফোকাল হলে এটা কি উইথ লস অফ কনসিয়াসনেস নাকি উইথাউট লস অফ কনসিয়াসনেস, নাকি ফোকাল থেকে জেনারেলাইজড হয়ে গেছে। আর জেনারেলাইজড হয়ে গেলে কোনটা, এটা কি জিটিসিএস নাকি অ্যাবসেন্স নাকি টনিক ক্লোনিং অ্যাটনিক আর মায়োক্লোনিক, এটি আমরা অলরেডি পড়ে ফেলছি। সো আমার দুটো পার্ট হয়ে গেল। থার্ড পার্ট ইনভেস্টিগেশন। তো একটা সিজারের রোগী যদি আসে, তাহলে আমি কি কি ইনভেস্টিগেশন করব? অল পেশেন্টকে মাস্ট আমরা তার মেটাবলিক প্যানেলটা করে ফেলবো, মেটাবলিক এবং ইনফেক্টিভ। তার মধ্যে ইলেকট্রোলাইটস এর মধ্যে কমনলি আমরা যে ইনক্লুড করি, তার মধ্যে সাধারণত ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম আমরা সচরাচর করে পারি না সবসময়, কিন্তু এটি ভেরি ইম্পর্টেন্ট, স্পেশালি যদি রিফ্র্যাক্টরি এপিলেপসি হয়, যে চিকিৎসা দিয়ে লাভ হচ্ছে না, তাহলে এটা অবশ্যই দেখতে হবে। ম্যাগনেসিয়াম লেভেল কম থাকলে, এমনকি ক্যালসিয়াম লেভেল কম থাকলে তার সিজার হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া রেনাল লিভার ফাংশন টেস্ট, এমনকি সিরাম প্রোল্যাকটিন করা যেতে পারে যদি সিভিয়ার সিজার সাসপেক্ট করে থাকি আমরা। সেকেন্ড যে ধাপটা সেটি হচ্ছে ইইজি। এটি আমাদের একটা বড় ধরনের টুলস সিজার ডায়াগনোস, এবং এটার অনেক ধরনের ফ্যালাসিও আছে, সব যে ডায়াগনোস করতে পারে কি তাও না। তো আমরা ইইজি করি মূলত যদি জিটিসিএস অথবা অ্যাবসেন্স সিজার থাকে, তাহলে ইইজি ডায়াগনোস খুবই ভালো, কিন্তু ফোকাস সিজার হলে ইইজি এত ভালো সিজার ডায়াগনোস করতে পারে না। ইইজির মেজর রোলটা হচ্ছে সিজারটা ক্লাসিফাই করার, যে এটা কি ফোকাল নাকি জেনারেলাইজ, কারণ আমরা জানি এই দুটোর উপর ট্রিটমেন্ট অপশন দুই রকম। সো ইইজি এর মেজর রোল এটা। এছাড়া ইইজি প্রগনোসিস হেল্প করে, যদি পেশেন্টের ইইজি নরমাল থাকে তার প্রগনোসিস ইজ গুড, ইইজি অ্যাবনরমাল থাকলে প্রগনোসিস ইজ রিলেটিভলি ওর্স। ইমেজিং, ইমেজিং এর ক্ষেত্রে যে জিনিসটা আমাদেরকে জানতে হবে সেটি হচ্ছে যে আমরা অ্যাডাল্ট পেশেন্টে এপিলেপসি পেলেই তার ইমেজিং করব, এটা হচ্ছে জেনারেল কথা। ফোকাল সিজার পেলেই তার ইমেজিং করব, এই দুটো হচ্ছে বেসিক কথাবার্তা। তো অ্যাডাল্ট ক্ষেত্রে মানে এখানে বলা হচ্ছে 16 বছরের বেশি হলেই আমরা সাধারণত এই করব ইন্ডিকেশন। এটা ডেভিডসন একটা বক্স দেওয়া আছে, আপনারা সবাই দেখেছেন। এবং যদি সিজারের ক্লিনিক্যালি ফোকাল সিজার মনে হয় তাহলে মাস্ট ইইজি। এছাড়া যদি কোনো পেশেন্টের সিজার কন্ট্রোল হচ্ছে না, একটা বাচ্চা যার ইন্ডিকেশনের মধ্যে পড়ছে না, কিন্তু আমি কন্ট্রোল করতে পারছি না কোনো রকম, হ্যাঁ, সাধারণত এপিলেপটিক এনকেফালোপ্যাথি যেগুলো, সেগুলো ওষুধ দিয়েও ভালো থাকে না, সেক্ষেত্রে আমাদের ইইজি ডায়াগনোসিস করতে হেল্প করতে থাকে। এছাড়া যদি কোনো পেশেন্টের মেনিনজাইটিস এনকেফালাইটিস এই ধরনের সাসপেক্ট করে, তাহলে সিএসএফ করা যেতে পারে, কোনো ইনফেকশন চিন্তা করলে কালচার, এছাড়া এন্ডোক্রাইন স্টাডিজ করা যেতে পারে। তাহলে বেসিক কথা হচ্ছে কিছু ব্লাড টেস্ট, ইইজি এন্ড এমআরআই। ইম্পর্টেন্ট কথা হচ্ছে এখানে কিন্তু সিটি স্ক্যানের ভালো রোল নেই। এমআরআই উইথ এপিলেপসি প্রোটোকল, অ্যাকচুয়ালি কথাটা হচ্ছে এটা লিখে দেয়। এপিলেপসি প্রোটোকল দিলে যেটা হবে, মেসিয়াল টেম্পোরাল লোব যে পার্টটা আমাদের, এটাকে ওরা এলাবোরেট করে বড় করে দেয়, যে মেসিয়াল টেম্পোরাল লোবে যদি কোনো স্ক্লেরোসিস থাকে বা স্টিনোসিস থাকে, এটি কিন্তু এমআরআই তে চলে আসবে, যদি আপনি ওইভাবে বলতে পারেন রেডিওলজিস্টকে। সো আমরা ইনভেস্টিগেশন শেষ করলাম, সর্বশেষ আমরা শিখলাম
ট্রিটমেন্টসে কিছু জেনারেল মেজার্সে ফার্স্ট করব কি করব না এগুলো হচ্ছে জাস্ট রোগীর চিকিৎসা দেওয়ার জন্য, এটা নিয়ে আমি খুব বেশি কথা বলবো না। আমাদের ফার্স্ট কাজ থাকবে যে কোনো আন্ডারলাইং কজ আছে কিনা সেটি খুঁজে বের করা, থাকলে সেটা ট্রিটমেন্ট করা। যেমন একটা পেশেন্টের হাইপোগ্লাইসেমিয়া, তো ওইটা কারেকশন না করলে তো তার অ্যান্টিপ্লেটলেট ড্রাগস দিয়ে কোনো লাভ হবে না, বা হাইপোনাট্রিমিয়া। সো এইটা ইম্পর্টেন্ট, এবং খুঁজে বের করা কোনো স্ট্রাকচারাল লেশন আছে কিনা, কোনো ব্রেন টিউমার অথবা এভিএম বা কোনো নিউরোকেটিনিয়াস সিনড্রোম কোনোটা আছে কিনা যেটা থেকে তার খিঁচুনি হচ্ছে। সো সেটি হচ্ছে ইম্পর্টেন্ট কথা, ফার্স্ট যে আন্ডারলাইং কি কারণে হচ্ছে এবং সেটা চিকিৎসা দেওয়া। সেকেন্ড যে জিনিসটা রোগীকে বলতে হবে যে কিছু কিছু জিনিস যেটা সিজারের ফ্রিকোয়েন্সি বাড়িয়ে দেয়, তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে স্লিপ ডিপ্রিভেশন, ওষুধ ঠিক মতো না খাওয়া, অ্যালকোহল অথবা কোনো ধরনের ড্রাগ করা, ফিজিক্যাল মেন্টাল এক্সারশন, টিভি লাইট, নানা ধরনের ইন্টারনাল ইনফেকশন এগুলো আছে। আর পেশেন্টকে তিনটা কথা বলতে হবে লাইফস্টাইল সম্পর্কে, যে আগুন, পানি, উচ্চতা, এই তিনটি থেকে উনি দূরে থাকবে, কারণ এই যে রিস্কি জব এবং হয় সেটা থেকে সে উনি দূরে থাকে, এটা রোগীর লোককে বলে দিতে হবে। নেক্সট মূল যে আমাদের আলোচনার বিষয় যে ওষুধ, কখন আমরা ওষুধ দেব। আমাদের কথা হচ্ছে এপিলেপসি যদি হয়ে যায়, ঠিক আছে, তাহলে তো আমরা তাকে ওষুধ দিব, অর্থাৎ আনপ্রোভোক সিজার একবারের বেশি। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সিঙ্গেল সিজার হলেও আমরা অ্যান্টিপ্লেটলেট ড্রাগস দিব। সেগুলো কেমন, একটা পেশেন্টের একবারে খিঁচুনি হয়েছে কিন্তু তার ফোকাল নিউরোলজিক্যাল সাইন আছে, অ্যাবনরমাল একটা এক্সামিনেশনে পাচ্ছি, অথবা রোগী আসছে স্ট্যাটাস এপিলেপটিকাস নিয়ে, অথবা পেশেন্টের টর্স প্যারাসিস মানে হচ্ছে খিঁচুনি হওয়ার পরে হেমিপ্যারাসিস মতো হয়ে যাওয়া, সেটাকে বলে টর্স প্যারাসিস। এটা ফোকাল সিজারের একটা ফিচার। পেশেন্টের যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে অথবা ইইজি যদি অ্যাবনরমাল থাকে, তাহলে একবার সিঙ্গেল সিজার অ্যাটাক হলেও আমরা অ্যান্টিপ্লেটলেট ড্রাগ শুরু করব। এবং এই ক্ষেত্রে কোনো কোনো পেশেন্টের যদি ভেরি হাই রিস্ক প্রফেশন থাকে, সে পাইলট, বা সে এমন ধরনের পেশায় আছে যেখানে তার খিঁচুনি হওয়াটা খুবই তার জন্য অসুবিধাজনক, সেক্ষেত্রেও আমরা হাই রিস্ক প্রফেশন গুলো দিতে পারবো। আমরা ড্রাগ সিলেকশন কোন কোন বিষয়ের ভিতরে অনেকগুলো বিষয় আছে, যে তার মধ্যে মেইন হচ্ছে সিজার টাইপ, এছাড়া এর দাম, ওষুধের কোয়ালিটি, সাইড ইফেক্টস, কোমরবিডিটি, প্রেগনেন্ট কিনা, এই ধরনের অনেকগুলো বিষয় আছে, সেগুলো দেখে আমরা সিজার করব। সো এরকম একটা চার্ট আমাদের বইতে দেওয়া আছে। আমি এটি ডেভিডসন বেস তৈরি করেছি। ডেভিডসনের যদিও ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন এবং অল্টারনেটিভ করেছে, আমি সহজভাবে বোঝার জন্য ফার্স্ট লাইন এবং অল্টারনেটিভ নিয়ে আসছি। এটি অ্যাকচুয়ালি স্কটিশ গাইডলাইন। হ্যারিসন বা অন্যান্য বইগুলোতে ইন্টারন্যাশনাল লিগ এগেইনস্ট এপিলেপসি যেটা, তাদের গাইডলাইন গুলো ফলো করে। তো আমি যেহেতু আমাদের মিড লেভেল যে মেডিসিনটা ডেভিডসনটাই সবাই ফলো করে, সেটা আসছি। যদি ফোকাল সিজার হয় অথবা ফোকাল সিজার সেকেন্ডারি জেনারেলাইজেশন থাকলে ফার্স্ট চয়েস হচ্ছে এখন ল্যামোট্রিজিন। এছাড়া কার্মামাজিপিন, লেভোট্রিসিটাম, টপিরামাইড, জোনিসামাইড, ফেনাইটোয়াইন, জিটিসিএস এর ক্ষেত্রে বই বলছে যে ভ্যালপোরেট এবং লেভোট্রিসিটাম, সেই সাথে ল্যামোট্রিজিন, সাথে ল্যাপসেন্স বা মাইক্রোনিক চার্ট গুলো দেখি, তাহলে সাধারণত আমরা দেখি যে দুটো ড্রাগ দিয়ে কিন্তু আমরা স্ট্রিক্টলি সবকিছু ম্যানেজ করতে পারি। একটা হচ্ছে ভ্যালপোরেট, কারণ ফোকাল সিজারও টিপিক্যাল, তো যখনই আমি বুঝতে পারি না ভ্যালপোরেট টাইম টেস্টেড ড্রাগ, সো আমরা কিছু হলে দেখা যাবে এই জন্য স্যাররা খুব বেশি ইউজ করে ভ্যালপোরেট। দামটা বেশি হওয়ার কারণে দেখা যাচ্ছে এটা আমরা চাইলেও অনেক সময় ইউজ করতে পারি না, কারণ এটা দীর্ঘমেয়াদী খেতে হয়। ইদানিং লেভোট্রিসিটামকে সব জায়গায় আমরা ড্রাগ অফ চয়েস নিয়ে এসে দেখেন, আমরা জিটিসিটাম এবং ফোকাল লেভোট্রিসিটাম। লেভোট্রিসিটামের সবথেকে বড় সুবিধা হচ্ছে ড্রাগ ইন্টারাকশন খুবই কম, যার মাল্টিপল কোমরবিডিটি আছে, অনেকগুলো ওষুধ পাচ্ছে, ডায়াবেটিক, হ্যাপাটাইটিস, তার জন্য লেভোট্রিসিটাম বেস্ট অপশন। এটি যে কারণে হসপিটাল সেটিং এ আমরা ফুড ম্যানেজমেন্টটা কমানোর জন্য বা কারেক্ট করার জন্য, তারপরে পরবর্তীতে একটা গাইডলাইন দেওয়া আছে অ্যান্টিপ্লেটলেট ড্রাগস এর। তো এই গাইডলাইনটা অনেকগুলো কথা আছে, সিম্পল বিষয়টা হচ্ছে
আপনারা যদি পুরানো মুভি দেখে ট্রয় বা আগেকার দিনের যুদ্ধগুলোতে যেটা হতো যে তোমার এখান থেকে দুইজন ফাইটার, তারা নিজের আগে মল্লযুদ্ধ করবে, তাদের ভিতরে যুদ্ধ হবে, দেন তারপর পুরো সোলজাররা যুদ্ধ করতো। তো তখন কি হতো, দেখা যাচ্ছে প্রথমে একজন আসলো, তারা যুদ্ধ করলো, একজন মারা গেল, তারপরে হয়তো আরেকজন আসলো, তারপরে আলটিমেটলি মূল যুদ্ধ শুরু হলো। তো এটা অনেকটা এরকম যে আমার ফার্স্ট লাইন এজেন্টে প্রথম একটা ড্রাগ দিয়ে আমি শুরু করবো, যে আমি আমার প্রধান সেনাপতিকে পাঠালাম বা আমার ভিতরে একজন ইম্পর্টেন্ট সোলজারকে পাঠালাম, যে সেটা আমরা ম্যাক্সিমাম ডোজে উঠবো যতক্ষণ না পর্যন্ত সিজার কন্ট্রোল হয়। এরপরও যদি কন্ট্রোল না হয়, তাহলে আমরা আরেকটা ফার্স্ট লাইন ড্রাগ শুরু করবো। পরপর দুইটা ফার্স্ট লাইন ড্রাগ শুরু যদি ফেল করে, তাহলে এবার আমার মূল যুদ্ধ শুরু হয়ে গেল। তখন আমরা কম্বিনেশনে চলে যাব। সেই ফার্স্ট লাইনের একটা ড্রাগ তো থাকবেই, তখন আমরা সেকেন্ড লাইন ড্রাগকে যোগ করব, যে অল্টারনেটিভস, যে আমাদের যে ড্রাগস গুলোর নাম ছিল সেখান থেকে। তাহলে কি হলো, একটা ফার্স্ট লাইন ফেল করলো, ওইটা বাদ আরেকটা ফার্স্ট লাইন, এটাও পারছে না, তাহলে এই ফার্স্ট লাইন বা দুটো ফার্স্ট লাইন একটা থাকবে, তার সাথে আরেকটা সেকেন্ড লাইনের যে কোনো একটা ড্রাগ যোগ হবে। তাহলে ওয়ান ফার্স্ট লাইন, ওয়ান সেকেন্ড লাইন। এরপরও ফল করলো বা রোগী ফেল করলো, যে রোগীর সিজার কোনোভাবে কন্ট্রোল হচ্ছে না, সেকেন্ড লাইন যে ড্রাগ ইজ রিপ্লেসড বাই অ্যানাদার সেকেন্ড লাইন। এর পরেও যদি ফেল করে, তাহলে আমাদেরকে দেখতে হবে যে ওষুধ হয়তো রোগী ঠিক মতো খাচ্ছে না, অথবা আমাদের ডায়াগনোসিস সিউডো সিজার, অথবা এমন কোনো বিষয় যে এটা ট্রিটমেন্ট ডিফেক্ট, তখন আমরা অন্য অবস্থা নিব। তাহলে এটি হচ্ছে ফার্স্ট লাইন ফেল করলে অ্যানাদার ফার্স্ট লাইন, তা ফেল করলে ফার্স্ট লাইনের সাথে একটা সেকেন্ড লাইন অ্যাড, সেটা ফেল করলে ফার্স্ট লাইন ঠিক থাকবে, সেকেন্ড লাইন রিপ্লেস বাই অ্যানাদার সেকেন্ড লাইন, তাও যদি ফেল করে, দেন আমরা রিকনসিডার ডায়াগনোসিস। মনিটরিং ইউজুয়ালি করা লাগে না, যে ক্লিনিক্যাল ড্রাগ মনিটরিং, এটা আসলে প্র্যাকটিক্যাল না, তবে টক্সিসিটি বা কোনো কোনো ক্ষেত্রে ড্রাগ চেঞ্জ করার সময়, বিশেষ করে প্রেগন্যান্সিতে এটা অনেকে করে থাকে, আমাদের দেশে প্র্যাকটিক্যালি করা হয়ে থাকে না। আচ্ছা, এই ওষুধটা কতদিন খাবে ডিপেন্ড করে সিজার টাইপের উপরে। যেমন অ্যাবসেন্স সিজার হলে একরকম চিকিৎসা, ফেব্রাইল সিজার হলে একরকম, জুভেনাইল মাইগ্রেন সিজার হলে একরকম। তো ইন জেনারেলি আমরা যদি বলি যে একটা পেশেন্টের যদি প্রপার ড্রাগ পরে দীর্ঘদিন ভালো থাকে, 1 থেকে 5 বছর, এভারেজ 2 ইয়ার্স, এবং সেটা যদি একই ধরনের সিজার হয়, অর্থাৎ এরকম না, এবং আমাদের ক্লিনিক্যালি নিউরোলজি, তখন আমরা এই বিষয়গুলো সবগুলো ক্রাইটেরিয়া যদি মিট করে, দেন আমরা আস্তে আস্তে রোগীর ড্রাগ উইথড্র করার নিয়ম হচ্ছে, উইথড্র করার ফার্স্ট উইথড্র করতে হবে, এবং রোগী কিন্তু বলে দিতে হবে যে আপনি প্রায় 2/3 পেশেন্টে কিন্তু আমরা ড্রাগ উইথড্র করতে পারি। প্রগনোসিস, তার মধ্যে আমরা দেখেছি যে 30% রোগী কোনোভাবেই ভালো করা যায় না, যাদেরকে আমরা রিফ্র্যাক্টরি এপিলেপসি বলে থাকি, তারা ওষুধ খেলেও তাদের সিজার অ্যাক্টিভিটি চলতেই থাকে। 3টা স্পেশাল সিচুয়েশন আমাদের ম্যানেজমেন্টের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে রিফ্র্যাক্টরি, ওই যে 30% যাদের ওষুধ দিলেও লাভ হচ্ছে না। আরেকটা হচ্ছে স্ট্যাটাস এপিলেপটিকাস নিয়ে যেটা আসে, এটা ওয়ার্ড ম্যানেজমেন্টের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা হচ্ছে প্রেগন্যান্ট মাদার, খিঁচুনি নিয়ে আসছে। তো এটা নিয়ে অল্প একটু কথা বলি। রিফ্র্যাক্টরি বলা হচ্ছে যে দুইটা অ্যান্টিএপিলেপটিক ড্রাগস যদি প্রপার টাইম ধরে প্রপার ডোজে দেওয়ার পরও যদি তার সিজার কন্ট্রোল না হয়, তখন সেটাকে বলা হচ্ছে রিফ্র্যাক্টরি এপিলেপসি। এইটার চিকিৎসা বলা হচ্ছে তখন হচ্ছে ওষুধ যেহেতু কাজ করছে না, ওষুধের সাইড এফেক্টস বেশি হয়ে যায়, সম্ভব হলে সার্জারি, এছাড়া ভ্যাগাল নার্ভ স্টিমুলেশন এবং কিটোজেনিক ডায়েট। এই যে কিটো ডায়েট আজকে খুব জনপ্রিয় ওজন কমানোর জন্য, এটার স্টার্ট কিন্তু হয়েছিল বাচ্চাদের এই রিফ্র্যাক্টরি এপিলেপসি ট্রিটমেন্ট করার জন্য। এটা 1930-এর দশকে, এটার ফার্স্ট 30 বা 50-এর দশকে এটা ফার্স্ট স্টার্ট হয়। সো নানা ধরনের সার্জারি আছে, এইটা অ্যাকচুয়ালি নিউরোলজি থার্ড পার্টি জনের প্রয়োজন, এই জন্য আমি স্কিপ করে ছবি ছিল লেশনেক্টমি, অ্যামাগ্লোটমি, মাল্টিপল সার্পেল রিসেকশন, এই নানা ধরনের বিষয় আছে। এটাকে
জাস্ট স্লাইড টিপ হয়ে গেছে। তো এটা গেল হচ্ছে আমরা আগেই বলেছি যদি একটা সিজার টানা 30 মিনিট তার কনসিয়াসনেসটা গেইন না করে তখন সেটাকে স্ট্যাটাস বলি। কিন্তু প্র্যাকটিক্যাল ডেফিনিশন হচ্ছে যদি কারো সিজার 5 মিনিটের বেশি চলতে থাকে উই শুড স্টার্ট দ্য ট্রিটমেন্ট। আমরা 30 মিনিট ধরে বসে থাকবো না, 5 মিনিট ধরে কেচেনি হচ্ছে। সো কারণ ট্রিটমেন্ট স্টার্ট করতে হবে, কারণ এটা একটা মেডিকেল ইমার্জেন্সি। তার টোটাল হ্যালো, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ, আমি এখানে কানেকশন একটু প্রবলেম পাচ্ছি। মুসাদ্দেক ভাই আপনি আনমিউট করেন। মুসাদ্দেক ভাই আপনি আনমিউট করেন। আমাদের মনে হয় টেকনিক্যাল সমস্যার কারণে ডক্টর আউল উনি হয়তোবা ডিসকানেক্ট হয়ে গিয়েছে। মুসাদ্দেক ভাই আপনি একটু আনমিউট করেন, আপনার সাথে একটু কথা বলি। শোনা যাচ্ছে? জি জি মুসাদ্দেক ভাই এখন আপনাকে শোনা যাচ্ছে। হ্যাঁ এখন শোনা যাচ্ছে। স্ট্যাটাস এপিলেপ্টিক্সে আমি যেহেতু স্লাইড কাজ করছে না আমি এমনি বলতে থাকি। সেকেন্ড ধাপ হচ্ছে আইভি বেনজোডায়াজিপিন। এক্ষেত্রে আমরা যেটা করব ইন্টারভেনাস ডায়াজিপাম, লোরাজিপাম এগুলো আমরা সেকেন্ড ধাপে দিয়ে থাকবো। স্লোলি আইপি আমরা দিব। দিয়ে মুসাদ্দেক ভাই আপনি চাইলে আপনার এই ল্যাপটপে প্রেজেন্টেশনটা নিয়ে এখানে দেখাতে পারেন। কি ডিসকানেক্টেড হয়ে গেছি? হ্যাঁ ডক্টর আওয়াল স্যার ডিসকানেক্টেড হয়ে আছে, বাট মোসাদ্দেক ভাইয়ের ল্যাপটপে খুব সুন্দর শোনা যাচ্ছে আপনার কথা। আপনি দেখতে পাচ্ছেন? আমি দেখতে পাচ্ছি না, আমি এখন দেখি একটু। না ভাই মোসাদ্দেক ভাই আপনি আপনার এটা অফ করেন, শেয়ার স্ক্রিনটা অফ করেন, আমি বলছি। শেয়ার স্ক্রিনটা অফ করব? জি জি অফ করেন। আচ্ছা করলাম। অফ করে আমাকে না আপনার শেয়ার স্ক্রিন দেখা যাচ্ছে। হ্যাঁ জি 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 এখন ঠিক আছে। আওয়াল স্যার আবার ট্রাই করুক, আমরা যে লিংকটা দিয়েছি সেই লিংকে আবার ট্রাই করুক আওয়াল স্যার। আমার তো প্রেজেন্টেশন তো এখানে। আচ্ছা আমি কি তাহলে এই কম্পিউটারটা ডক্টর আওয়ালকে দিচ্ছি? হ্যাঁ হ্যাঁ তাহলে এটা দিয়ে দেন আপনি তাকে, এবং স্যার এটার মধ্যে প্রেজেন্টেশনটা পেন ড্রাইভে ঢুকিয়ে এখানে দেখাতে পারবে, এখানে শেয়ার স্ক্রিনে যদি চায়। আচ্ছা তাহলে ওই প্রেজেন্টেশন এখানে এখানে দেওয়া যাবে না? এটা কোন পাশে দিয়ে দেন? নেটওয়ার্ক এরর। আপনার নেট কি শেষ? না না শেষ তোমার কথা না। আচ্ছা এটা যদি এটাই করা যায়, এটা দেখে পড়ে ওইটাতে ছবি আমরা তো সব কথা শুনতে পাচ্ছি। আচ্ছা ওটা আমাকে সরি নেট ডিস্টার্ব। হ্যাঁ জি জি স্যার এখন দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে? জি জি দেখা যাচ্ছে আপনাকে। স্যার আপনি এটা চাইলে আপনার এটা হ্যাঁ জি জি আচ্ছা আপনি চাইলে আপনার এটাতে আপনি স্লাইড দেখাতে পারবেন। এটা এখানে শুধু কপি করে নিয়ে এসে স্লাইড আমার যেতে এটাতে কপি করা নাই, আমি এমনি মুখেই বলি। আচ্ছা আচ্ছা। তো আমার যেটা ছিল স্ট্যাটাস এপিলেপসি ম্যানেজমেন্ট, ফার্স্ট বলেছিলাম জেনারেল ম্যানেজমেন্ট, সেকেন্ড বলেছি আইভি বেনজোডায়াজিপিন। আমরা বেনজোডায়াজিপিন একটা শট দিব, দেওয়ার পরে 15 মিনিট ওয়েট করব, যদি সিজার তারপরে পারসিস্ট করে অ্যানাদার শট দিব, তাহলে টোটাল আধা ঘন্টা হয়ে গেল। এরপরও যদি কাজ না করে থার্ড স্টেপ হচ্ছে আইভি অ্যান্টিএপিলেপটিক ড্রাগস। আইভি অ্যান্টিএপিলেপটিক ড্রাগস বলতে আমাদের এই ক্ষেত্রে সাধারণত ড্রাগ অফ চয়েস হচ্ছে ফিনাইটোয়াইন, ফসফিনাইটোয়াইন বা ইদানিং যে লেভিট্রিস্টাম আসছে এটা বা ভ্যালপোরেট সবকটাই দিতে পারি। আমরা ক্লাসিক্যালি দিয়ে থাকি ফসফিনাইটোয়াইন 20 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট হিসেবে, 15 থেকে 20 মিলিগ্রাম পার কেজি বডি হিসেবে আমরা সাধারণত 5 থেকে 6টা লোডিং ডোজ দিয়ে থাকি 100 মিলিগ্রাম পার মিনিট এই হিসাবে। তো
তো তাহলে এটা হচ্ছে থার্ড স্টেপ, আইপি ইনটিগ্রিটি টাস্ক। এরপরে আমরা আধা ঘন্টা ওয়েট করব, যদি দেখি যে না এরপরেও তার সিজার কোনো কন্ট্রোল হচ্ছে না, পেশেন্ট শুড ট্রান্সফার টু আইসিইউ, এবং আইসিইউতে দেওয়ার পরে পেশেন্টকে ওখানে থায়োপেন্টাল বা প্রোপোফল দিয়ে সিডেট করে রাখা হয়। সো চারটা স্টেপ: জেনারেল মেজার্স, আইভি বেনজোডায়াজিপিন, রিপিট আইভি বেনজোডায়াজিপিন, আইভি অ্যান্টিপ্লেটলেট ড্রাগস, না হলে আইভি অ্যানেস্থেটিক ড্রাগস। দিস ইজ দ্য ম্যানেজমেন্ট অফ স্ট্যাটাস। আরেকটা আমাদের যে স্পেশাল সিচুয়েশন ছিল সেটি ছিল এপিলেপসি ইন প্রেগন্যান্সি। সো এপিলেপসি ইন প্রেগন্যান্সিতে ইম্পর্টেন্ট কথাটা হচ্ছে আমাদের মেইন টার্গেট হবে মায়ের জন্য কিছু নিয়ে নেওয়া হয়। আমি ড্রাগের সাইড এফেক্ট, বাচ্চার ফিটাল ম্যালফরমেশন, এই কথাটা হচ্ছে আমার সেকেন্ডারি। কারণ হচ্ছে দেখা গেছে যে মায়ের যদি অনগোয়িং সিজার অ্যাক্টিভিটি হতে থাকে, ইট ইজ মোর ডেঞ্জারাস বা মোর হার্মফুল দেন ফিটাল ম্যালফরমেশন বা ফিটাল টক্সিসিটি এই ওষুধের কারণে। এক্ষেত্রে কোন ড্রাগ দিব? আমরা যেটা সহজে বলি সেটা হচ্ছে প্রেগন্যান্সির সাথে তাকে ক্যাজুয়াল লিভ দিয়ে দিব, সিএল, কার্বামোজিবিন এবং ল্যামোট্রিজিন। দিস আর দ্য ড্রাগ অফ চয়েস ইন কেস অফ প্রেগন্যান্সি, সিএল, ক্যাজুয়াল লিভ। আর যদি আমরা অ্যাকচুয়ালি চাই, তাহলে যদি আমাদের কাছে আসে আগে থেকে, তাহলে আমরা প্রি প্ল্যান করব, চেষ্টা করব ভ্যালপোরেটটা অ্যাভয়েড করতে যদি সম্ভব হয়, এবং প্রেগন্যান্সি হওয়ার 2 মাস আগে থেকে সে ফলিক অ্যাসিড 5 মিলিগ্রাম করে পেতে থাকবে, এবং লাস্ট মান্থে যদি সে এনজাইম ইন্ডিউসিং ড্রাগ পায় তাহলে ভিটামিন কে খাবে 20 মিলিগ্রাম করে ডেইলি। এই হচ্ছে স্পেশালি প্রেগন্যান্সি উইথ এপিলেপসির ক্ষেত্রে কথা। তাহলে যেটা দিব হচ্ছে কার্বামোজিবিন এবং ল্যামোট্রিজিন, অ্যাভয়েড করব ভ্যালপোরেট এবং পলিফার্মাসিজি, 2-3 ড্রাগ যদি দেওয়া লাগে, এটা হতে গেলে ফিটাল ম্যালফরমেশনের চান্স খুব বেশি। সো এই ছিল আজকে আমার সংক্ষিপ্ত আলোচনা। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার মনে হয় এবার আপনি আনমিউট করতে পারেন, যদি কোনো প্রশ্ন থাকে সে বিষয়ে আমরা কথা বলতে পারি। জি, আমি ডক্টর মোসাদ্দেক ভাইয়ের পক্ষ থেকে বলছি, যদি কারো কোনো কোশ্চেন থাকে, এতক্ষণ ডক্টর আওয়াল স্যার যে স্পিচটা দিয়েছে, থ্যাংক ইউ ডক্টর আওয়াল স্যার। আপনাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে আপনার চ্যাট বক্সে কোশ্চেনটা করতে পারেন, অথবা আপনাদের হ্যান্ড রেজ করতে পারেন। সেই ক্ষেত্রে যে হ্যান্ড রেজ করবে তাকে আমি আনমিউট করে দিব, সে কোশ্চেন করতে পারবেন। আমাদের জুমের এখানে একটা হ্যান্ড রেজ অপশন আছে, আপনারা নিচে দেখতে পাবেন। যদি কারো কোনো কোশ্চেন থাকে সে চ্যাট বক্সেও করতে পারেন, অথবা আপনি হ্যান্ড রেজ করলেও আমি তাকে আনমিউট করে দিব, সে কোশ্চেন ডাইরেক্টলি স্যারকে করতে পারবেন আজকের এই টপিকসের সাথে সামঞ্জস্য রেখে। আপনারা জানেন আমাদের যে আমাদের সেলিম আহমেদ, RSM সেলিম আহমেদ ভাই, উনি হ্যান্ড রেজ করেছে, আমি তাকে আনমিউট করে দিচ্ছি। উনি হয়তো ওনার একটা কোশ্চেন আছে ডক্টর আওয়াল স্যারকে। একটু সেলিম আহমেদ ভাই 1 মিনিট লাগবে, 1 মিনিট দিচ্ছেন। জি জি হয়েছে। ভাই আমি এই ওয়েতে আসতে বাধ্য হচ্ছে, জিএম স্যারকে দেখা যাচ্ছে আমাদের লিংকে আছেন, যদি সুযোগ হয় তাহলে স্যারকে, জি জি অবশ্যই আপনার অবশ্যই ইনিশিয়ালি স্পিচে হইলেও মানে হচ্ছে, জি অবশ্যই, হ্যাঁ হ্যাঁ, ওই জন্যই আপনাকে করা আর কি। জি 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 জিএম স্যার, আমি দেখলাম যে স্যার আছে। হ্যাঁ জি স্যার আছে, স্যারকে দেখতে পাচ্ছি, স্যার আছে আমাদের সাথে আর কি। ওই জন্যই আপনাকে করা। জি জি থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মোসাদ্দেক ভাই আপনি যদি কিছু বলতে চান। Any more question please? Any more question please? আপনি চাইলে সবাইকে আনমিউট করে দিতে পারেন, ওনারা চাইলে কোশ্চেন করতে পারেন। সবাই তো সবার পরিচিত পার্টিসিপেন্ট, যদি কেউ ওই হাত তোলা বা এটাতে যে হয়, রেদার সবাইকে আনমিউট করে দেন, যে বলতে চায় তাকে পরে করে দিয়ে। আচ্ছা আমি কোন কোশ্চেন রেজ কি হয়েছে? আসসালামু আলাইকুম। ডক্টর ইব্রাহিম কোশ্চেন করতে আছে। জি 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 বলেন। হ্যাঁ, আওয়াল ভাইকে প্রথমে ধন্যবাদ খুব সুন্দর একটা উপস্থাপনার জন্য। আর ভাইয়ের অনেক মিস করি সান্নিধ্য এখানে পরিস্থিতির কারণে। তো মানে আমরা দেখছি যে ওয়ার্ডে অনেক সময় এই যেরকম ক্লিয়ার কাট এখানে ইনভেস্টিগেশন ওগুলো আমাদের করার সুযোগ থাকে না।
এই জন্য অনেক সময় ডায়াগনোসিসটা পুরোপুরি ক্লিয়ার কাট হয় না, তখন আমরা কি ট্রিটমেন্ট দিব। এবং বা আমরা অনেক সময় অনুমানের ভিত্তিতে যে হাইপোগ্লাইসেমিয়া, যেমন একটা পেশেন্ট আসছিল, আমরা ধরে নিচ্ছি যে হাইপোগ্লাইসেমিয়া হয়ে তার কনভার্সন হয়েছে, সেক্ষেত্রে আমরা কি তার ট্রিটমেন্ট কতদিন কন্টিনিউ করব। এবং আরেকটা বিষয় হচ্ছে যে কন্টিনিউয়াস ফোকাল সিজার যদি কারো হয়, তখন সেক্ষেত্রে আমরা কি ট্রিটমেন্ট দেবো, কতদিন কন্টিনিউ করবো। আর মেইন ইয়াটা হচ্ছে যে আমরা যখন ডিসচার্জ দিচ্ছি, আমি হয়তো তার সবগুলা মেটাবলিক প্যানেল এবং অন্যান্য জিনিস আমি মানে ডায়াগনোসিসে পুরোপুরি পৌঁছাতে পারি না। সেক্ষেত্রে আমি তার অ্যাডভাইস কি দিব, যে কতদিন ওষুধ খাবে বা কিভাবে তার ডোজ বাড়াবে কমাবে, সেক্ষেত্রে আমি কিভাবে দিব, সেটা আমার ভালো কাছে জানতে চাই। ধন্যবাদ ডক্টর ইব্রাহিম তোমার সুন্দর প্রশ্নের জন্য। ওয়ার্ড সেটিং এ যদি আমাদের বুঝতে অসুবিধা হয়, দুইটা জিনিস সিজার অথবা সিজার না, এই ধরনের অসুবিধা যদি হয়, তাহলে সেক্ষেত্রে ফার্স্ট কাজ হচ্ছে রোগীর লোককে বলতে হবে ভিডিও করে রাখতে, অথবা তোমাদের সামনে যদি সিজার হয় তাহলে তোমরা বুঝতে পারবে এটা সিজার কি সিরিয়াস সিজার। সেকেন্ড হচ্ছে যে যদি এইটুকু বুঝতে অসুবিধা হয় যে ফোকাল নাকি জেনারেলাইজ, সেক্ষেত্রে ভিডিও খুব হেল্পফুল। যদি তাও ক্লিয়ার না হয় তো ইজি করা, তো যেমন আমি খুলনাতে ইজি করে একটু কষ্টকর, সবসময় পারো না। এই ক্ষেত্রে আমি বলবো ড্রাগ চয়েসটা এমন ভাবে করা যাতে ফোকাল জেনারেলাইজ দুই দিক দিয়ে কভার করে। হ্যাঁ, সাপোজ আমরা দেখলাম যে লেভোটিরাজিড বা ভ্যালপোরেট দুই সেক্টরই কভার করছে, সো আমরা এটা চুজ করতে পারি যেটা আমরা দুই দিক দিয়ে ম্যানেজ করতে পারি। সেকেন্ড যেটা বললা যে কোনো ট্রানজিয়েন্ট ফ্যাক্টর যেটা থাকে, যেমন হাইপোগ্লাইসেমিয়া, এইগুলোতে কিন্তু এই অ্যান্টিপ্লেটলেট রোল নাই। এই ক্ষেত্রে মূলত তোমার গ্লুকোজ কারেকশন করবে, তার ইয়েতে চলে আসবে, সিজারটা কন্ট্রোলে চলে আসবে। এবং এই ক্ষেত্রে তার ডিসচার্জ দেওয়ার সময় কন্টিনিউশনের দরকার নাই। থার্ড কথা হচ্ছে যে আমি একটা রোগী ডায়াগনোসিস হয়েছিল, এইটাকে আমি ডিসচার্জে দিব না। আমি আলোচনায় দেখিয়েছি যদি একাধিকবার আনপ্রোভোকড সিজার হয়, মানে একের বেশি, দুই তাহলে তো অবশ্যই আমি দিব। তার হাইপোগ্লাইসেমিয়া নাই, হাইপোনেট্রিমিয়া নাই, পরীক্ষা করে দেখছে এভরিথিং নরমাল। এই ক্ষেত্রে রোগীকে আমরা অবশ্যই আর যদি আমরা কারণ খুঁজে পেয়ে যাই তাহলে তো আমাদের ওষুধ দেওয়া দরকার নেই, কিন্তু কিছু কিছু কারণ, যেমন ধরো ব্রেন টিউমার বা স্ট্রোক বা এভিএম, এই ধরনের বিষয় থাকে, তাহলে সেক্ষেত্রে অ্যান্টিপ্লেটলেট ড্রাগস দিতে হবে। আর কতদিন দিব সেক্ষেত্রে ডিপেন্ড করছে যে আমরা ডায়াগনোসিসের উপরে। ইউজুয়ালি আমাদের কথা হচ্ছে যদি আমাদের দুইবারের বেশি অ্যাটাক হয় তাহলে তো আমি লং টার্ম দিতে থাকবো। আগের যে সিচুয়েশনে বলেছি, তার সিজার অ্যাক্টিভিটি পারসিস্ট, মানে 1 থেকে 2 বছর বা 3 বছর সিজার ফ্রি থাকে ওষুধ পাওয়ার পরে, তাহলে তখন আমরা আস্তে আস্তে উইথড্র করব। কিছু কিছু ট্রানজিয়েন্ট ফ্যাক্টর আসে আমাদের ক্ষেত্রে, আমরা অ্যান্টিবায়োটিক ড্রাগস দিয়ে থাকি। তো হ্যালো, শোনা যাচ্ছে? জি জি, আওয়াজ শোনা যাচ্ছে। আমরা দিয়ে থাকি, এটা কিন্তু কোনো বইপত্রে নাই। সাপোজ একটা পেশেন্ট মেনিনজাইটিস কিছু নিয়ে হচ্ছে, আমরা 3 থেকে 6 মাসের টেস্ট দিয়ে রাখি, এর নির্দিষ্ট অথবা চলবে লিখে দিই। এগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল কাজ, কিন্তু এটার কোনো এভিডেন্স এরকম ভাবে নাই। আশা করি উত্তর পেয়েছি। জি, থ্যাংক ইউ স্যার। কোশ্চেনটা ছিল হলো ডক্টর ইব্রাহিমের। ডক্টর ইব্রাহিম, আপনি আর স্যারকে যদি কিছু বলতে চান। না, আমি এখন কথা বললাম, আমি প্রশ্ন। জি জি, আর কোনো কিছু আপনি কি মানে ক্লিয়ার? না, থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ, মোটামুটি ক্লিয়ার এখন। ওকে, থ্যাংক ইউ। জি, ওই গাইডলাইন তো নাই এখন, 6 মাস পরে সে কি করবে সেটা, সে কি আবার ফেরত আসবে নাকি আমরা গ্র্যাজুয়ালি যে কমানোর কথা সেটা কি ট্রানজিয়েন্ট কারণে যদি আমরা সাসপেক্ট করি সেখানেও কি গ্র্যাজুয়ালি কমাবে, মানে এখানে তো ক্লিয়ার কোনো ইয়া নাই। না, এটা গাইডলাইন ক্লিয়ার। তোমার যদি কোনো প্রভোক্ট কিছু না থাকে, দুইবারে বেশি সিজার হয়েছে, তাহলে তার অ্যান্টিপ্লেটলেট ড্রাগ চলবে। একটা রোগী খিচুড়ি নিয়ে আসছে, প্রভোক্ট কি আমি মানে সাসপেক্ট করতেছি প্রভোক্ট, আমি তো সব টেস্ট করাইতেও পারি না। তো ধরেন বা স্ট্রোক করছে, তার প্রভোক্ট তো এটা না, তো সেই ক্ষেত্রে আমি কতদিন দেব? স্ট্রোক করলে প্রভোক্ট না। স্ট্রোকের একটা রোগী যদি দুইবার বা তার বেশি করে থাকে, ঠিক আছে, তখন সেটা তো এপিলেপসি হিসেবে গণ্য হবে, ঠিক আছে। এই ক্ষেত্রে চলবে,
এইটা ওই যে বললাম 2 থেকে 3 বছর কমপক্ষে চলবে, যখন সে টোটালি সিজার ফ্রি হয়ে যাবে দেন আস্তে আস্তে বন্ধ করব। আর অনেক সময় আমরা মনে করি যে এখানে কিন্তু প্রোফাইলেকটিক কোনো রোল নাই, স্ট্রোক করেছে কিছুই হয় নাই, আমরা অনেক সময় দিয়ে দেই যে কর্টিক্যাল লোকেশন টেম্পোরাল লোবে দিয়ে দিচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি এটার কোনো বইপত্র ইন্ডিকেশন নাই। যদি খিঁচুনি হয়, একবারের বেশি হয় এবং সেই খিঁচুনিটা হাইপোনেট্রিমিয়া বা হাইপারগ্লাইসেমিয়া হয়নি, স্ট্রোকের কারণে হয়েছে, সেক্ষেত্রে তুমি অ্যান্টিপিরেটিক ড্রাগ চলবে। এটা 1 থেকে 2 বছর যখন সে স্ট্রোক ফ্রি থাকবে, সিজার ফ্রি থাকবে, দেন আমি ওই যে বলেছিলাম কখন হাউ টু উইথড্র অ্যান্টিপিরেটিক ড্রাগস যে ক্রাইটেরিয়া, আমি এটি আমার স্লাইডশেয়ার অ্যাকাউন্টে দিয়ে দেবো, ওটা দেখে নিবে যে ক্রাইটেরিয়া ফুলফিল করে তুমি আস্তে আস্তে ওষুধ বন্ধ করে দিতে পারবে। আর ইয়াস যদি কন্টিনিউয়াস সেকেন্ডারি সিজার হতে থাকে তখন মানে ফোকাল সিজার হতে কন্টিনিউ এপিলেপসি পার্শিয়ালিস কন্টিনিউয়া, এটি Continue. ইউজুয়ালি রিফ্র্যাক্টরি টু ট্রিটমেন্ট। এটি দেখা যায় যে ডিজিজে তার মধ্যে একটা হচ্ছে আমরা বলি রাসমুসেন এনকেফালাইটিস, যে ব্রেনের হেমিঅ্যাট্রফি ওখান থেকে এইটার কারণে এটা নিয়ে প্রেজেন্ট করে। তো মূল ডিজিজ প্রসেস যদি হয় রিফ্র্যাক্টরি ট্রিটমেন্ট, তো এটাও ট্রিটমেন্টটা খুব বেশি না। আমি এটা অ্যাকচুয়ালি কখনো এরকম কোনো কেস দেখিনি প্র্যাকটিক্যালি, এখনো বইপত্রে যা পড়েছি। তো এখানে এক্সপার্ট প্যানেল লিমন ভাই আছেন, উনি কোনো চাইলে কিছু অ্যাড করতে পারেন। তো এরকম যেহেতু এর বইপত্রে এটুকু লেখা আছে, ট্রিটমেন্ট ইজ নট খুব মানে আশাব্যঞ্জক না এগুলো। আমি অ্যান্টিপিরেটিক ড্রাগস দিতে থাকবো, আস্তে আস্তে ডোজ বাড়াতে থাকবো যতক্ষণ না পর্যন্ত ইমপ্রুভ করে। থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ ডক্টর আলসার স্যার। আরেকটা কোশ্চেন ছিল আমাদের এখানে, আমাদের পার্টিসিপেন্ট থেকে একটা কোশ্চেন ছিল about prevalence of partial onset seizure and generalized tonic-clonic seizure in hospital setting. এই ব্যাপারে জানতে চাচ্ছিল আমাদের এখানে একজন পার্টিসিপেন্ট যে এরকম কোন স্টাডি বাংলাদেশে হয়নি। আমরা আমাদের সেটআপে যা দেখি, আমরা বেশিরভাগ ফোকাস যে বায়োলজি, কারণ আমাদের স্ট্রোকে ফোকাস যদি এক সাইডে হয়েছে ওখান থেকে আসে। আমাদের কাছে আছে এনকেফালাইটিস অথবা মেনিনজাইটিস, এটি দুই ধরনের সিজার করতে পারে, এটি ফোকাস সিজার করতে পারে, জেনারেলাইজ সিজার করতে পারে। সো আমরা যে জিনিসগুলো দেখি ইউজুয়ালি ফোকাস সিজারটা বেশি পাই। আর বাচ্চাদের ক্ষেত্রে যেটা ইউজুয়ালি এজ গ্রুপ যারা ডিল করে, ওরা ইউজুয়ালি জেনারেলাইজ সিজারটা বেশি পায়। আমরা অ্যাডাল্টে ইউজুয়ালি ফোকাস সিজার বেশি পাই, জেনারেলাইজ সিজারও পাই। কিন্তু এরকম কোনো স্টাডি বা ওরকম কোনো হসপিটাল বেসড সার্ভেও আমাদের নাই যে আমরা গত 1 বছরে যতগুলো সিজার রোগী ভর্তি হয়েছে তার মধ্যে কয়টা ফোকাল কয়টা জেনারেলাইজ, এটা এই ধারণা নাই আমার, স্পেসিফিক করে বলতে পারবো না। তবে আমরা ক্লিনিক্যালি ফোকালটা বেশি পাই। স্যার আরেকটা কোশ্চেন ছিল, ইন কেস অফ পলিফার্মেসি হুইচ অ্যান্টি-এপিলেপটিক ইজ কনসিডার্ড অ্যাজ সেফেস্ট? পলিফার্মেসি মানে তো একের অধিক অ্যান্টিএপিলেপটিক ড্রাগস দেওয়া। তো যোগী যদি আগে থেকে অনেকগুলো ওষুধ খেয়ে থাকে, তা অ্যান্টি ডায়াবেটিক পায়, অ্যান্টি হেপাটাইটিস পায়, আর অনেকগুলো ওষুধ পায়, সেফেস্ট হচ্ছে লেভিট্রিসেটা। জি জি, থ্যাংক ইউ স্যার। ড্রাগ টু ডাইরেকশন ইজ সবথেকে কম লেভিট্রিসেটামে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আমরা দেখছি আর কোনো কোশ্চেন আছে কিনা, আমি একটু সার্চ করে দেখছি। আমাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে, সে হ্যাঁ ডক্টর ইব্রাহিম হ্যান্ড রেজ করেছে, তাকে একটু আমরা ফ্লোর দিই, ওনার কোনো কোশ্চেন আছে কিনা। জি আমি কথা বলছি, আমি প্রশ্ন করছি প্রথমে, আমি প্রশ্ন করছি। জি জি, ডক্টর ইব্রাহিম কোশ্চেন করেছে। আচ্ছা, ডক্টর ইউসুফ, আবু ইউসুফ উনি কোশ্চেন করতে আছে, ওনারও হ্যান্ড রেজ করা আছে। জি জি, হ্যাঁ, আসসালামু আলাইকুম আল ভাই। ওয়ালাইকুম আসসালাম। এটা খুবই চমৎকার এবং প্রাণবন্তর হয়েছে। বোঝা গেছে আমার একটা কোশ্চেন, এর আগেও তো আমরা করেছি। তো আমার কোশ্চেন হচ্ছে যেটা, যে একটা এপিলেপসির পেশেন্ট আমার কাছে সেখানে সেদিন আসছে ডিউটির সময়, সে হচ্ছে বার্ন নিয়ে আসছে, যে রান্না করতে গিয়ে সে তখন এপিলেপটিক অ্যাটাক হয়, এরপরে তার হচ্ছে হাত পুড়ে যায়। তো সেক্ষেত্রে আমি যখন ডিউটিতে, তো ওই মুহূর্তে তার পেশেন্ট সেমি কনসাস ছিল, আর হচ্ছে খুব রেস্টলেস এবং হাত পা ছোড়াছুড়ি করছিল। তো আমি স্টেবল করে, তো ওই রোগীটা কি উপজেলায় রাখবো নাকি ইয়েতে পাঠিয়ে দিব, এটা কনফিউশনে ছিল। আসলে এরকম কোনো গাইডলাইন আছে কিনা? আমাদের দেশে তো কোথাও রেফারেন্স গাইডলাইন নাই যে কি এর কোথায় চিকিৎসা করবে, কি কিভাবে রাখবে। ইটস আইকিউ। তো আমি তোমার ক্ষেত্রে বলবো, আমার মনে হয় না খুব বেশি তার রেফার করার প্রয়োজন, যদি তার বার্ন ইনজুরিটা অনেক বেশি না হয়। বার্ন ইনজুরি বার্নের জন্য তো সেপারেট ইনজুরি, ওটা তো একটা আলাদা সেপারেট ট্রিটমেন্ট প্ল্যান।
এপিলেপসির জন্য যেহেতু তুমি বলছো পড়ে গেছে, দ্যাট মিন্স দ্যাট জেনারেলাইজ সিজার, তার জ্ঞান ছিল না, অজ্ঞান হয়ে গেছে, তো হ্যাঁ সেই জিনিসটা নিয়ে আসছে। এখন তার যদি বয়স প্যারামিটার যদি দেখো অ্যাডাল্ট, ঠিক আছে, তোমার ওই যে নিউরো ইমেজিং এর ইন্ডিকেশনের মধ্যে পড়ে, তার একটা ইইজি করে দেখতে চাও, কনফার্ম করতে চাও, তাহলে তুমি সেক্ষেত্রে শহরে নিয়ে আসতে পারো। আর যদি দেখো যে না রোগী গরিব, তাদের এমআরআই করতে পারবে না, তো তুমি জেনারেলাইজ সিজার হিসেবে তাকে গরিব হলে ভ্যালপ্রোড দিয়ে ছেড়ে দিবা, একটু টাকা পয়সা হলে ল্যামোট্রিজিন, লেভোটিরাজিন এগুলো দিয়ে দিবা। তো আমার মনে হয় এটা তোমার ক্লিনিক্যাল জাজমেন্ট করে দেখতে হবে, যদি ফোকাল নিউরোলজিক্যাল ডেফিসিট না থাকে, আইকিউ ঠিক থাকে, তো এইটা জেনারেলাইজড এপিলেপসি, ঠিক আছে, এবং এটা জেনেটিক জেনারেলাইজড এপিলেপসি জিজি যেটা, এটা হিসাব করে তুমি তাকে উপজেলাতে ম্যানেজ করতে পারো। তবে আমার মতে প্রত্যেক এপিলেপসি পেশেন্ট একবার তার স্পেশালিস্টের কাছে এসে তার ড্রাগটা অপটিমাইজ করে নেওয়া উচিত, কারণ এই ওষুধটা সে আজীবন খাবে। দেখা গেলো আমি তাকে ভ্যালপ্রোড দিলাম, তো সে আজীবন ভ্যালপ্রোড খাবে, এমনকি এই অবস্থার বাচ্চা হবে, ভ্যালপ্রোড খাওয়া অবস্থায় বাচ্চা হবে। হ্যাঁ, তো এরকম অনেক সময় থাকে। সো এটা একবার একটু একজন স্পেশালিস্ট, সে ইন্টার্নিস্ট হোক বা নিউরোলজিস্ট হোক, তার কাছ থেকে এসে প্রপার ট্রিটমেন্ট প্যাটার্নটা তার বুঝে নিয়ে যাওয়া উচিত। জি জি, থ্যাংক ইউ স্যার। আমাদের এখানে দুজন হ্যান্ড রেজ করেছে, আমাদের মোসাদ্দেক ভাই এবং সেলিম আহমেদ ভাই। আমি ফার্স্টে মোসাদ্দেক ভাইকে বলতে চাচ্ছি, আপনি কিছু বলতে চাচ্ছেন? প্রথমত আসলে many thanks to our keynote speaker Dr. Islam Abdul Awal for his nice, elaborative, informative, treatment guided presentation. বেসিক্যালি যে আমাদের যারা রেসপেক্টেড পার্টিসিপেন্ট আছে, শুধুমাত্র কোশ্চেন তো পার্টিসিপেন্টের মধ্যে খুব বেশি আমরা পাইনি। আমি যে কমেন্টসটা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে আসলে এপিলেপসি নিয়ে অনেকের এক্সপেরিয়েন্স অথবা এক্সপার্ট ওপিনিয়ন থাকতে পারে। যদি কারো কোনো ওপিনিয়ন অথবা কোনো এক্সপেরিয়েন্স থাকে তাহলে বললে এটা সবাই এই ফোরামে যারা উপস্থিত আছেন তারা সবারই উপকৃত হয়, এবং এখানে কিছু ভ্যালু অ্যাড করারও সুযোগ থাকে। অনেক কিছু আজকের এপিলেপসি যে টপিকসটা, এটা যে এত ইলাবোরেটেড যে এটা সবকিছু হয়তো একটা সেটিং এ অথবা একটা প্রেজেন্টেশনে কভার করা পসিবল না। যদি এক্সপিরিয়েন্স থাকে, এক্সপিরিয়েন্স থেকে কিন্তু অনেক ধরনের কোশ্চেন অথবা অনেক ধরনের ইন্টিগ্রেশন অথবা এর সমন্বয় করে দিয়ে উত্তর দেওয়া সম্ভব হয়। তো আমি অল অফ দা রেসপেক্টেড পার্টিসিপেন্টকে রিকোয়েস্ট করব, যদি এর মধ্যে কারো যদি কোনো কিছু কমেন্টস করতে চান অথবা কোনো এক্সপার্ট ওপিনিয়ন দিতে চান তাহলে দিলে এটা সবার জন্য উপকৃত হয়, এবং স্পিকারের জন্য তার অ্যান্সারটা ঠিক টু দা পয়েন্টে দিতে সুবিধা হয়। যে থ্যাংক ইউ ডক্টর মোসাদ্দেক ভাই। আমি একটু সেলিম আহমেদ ভাই মনে হয় হ্যান্ড রেজ করেছে, ওনার কোনো কথা আছে কিনা আমি একটু দেখে আসি আর কি। জি সেলিম আহমেদ ভাই, সরি আপনারটা আনমিউট হচ্ছে না, আমি একটু টাইম লাগবে। জি জি হ্যাঁ আদান ভাই, জি 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 ওই যে আপনার আওয়াল ভাই যখন স্পিচ দেয় কিংবা মুসাদ্দেক ভাই কথা বললো, আমরা কিন্তু সবসময় আপনাকেই দেখছি আর কি। একটু যান্ত্রিক ত্রুটি আছে কিনা? যখন এই আওয়াল ভাই কথা বলে আওয়াল ভাইকে দেখতে পাওয়ার কথা, মুসাদ্দেক ভাই বললে মুসাদ্দেক ভাই দেখতে পাওয়ার কথা। আচ্ছা আচ্ছা, জি না হয়তো বা মোসাদ্দেক ভাই এবং আওয়াল স্যার যেখানে বসে আছে সেই জায়গার নেটওয়ার্কটা একটু সমস্যা, এই জন্য তাদেরকে দেখা যাচ্ছে না হয়তো বা, এটা একটা আওয়াল ভাই যখন স্পিচ দেয় মানে তার ওই যে কোনো প্রশ্নের, তখন তার ফেসটা না দেখতে পারলে একটু অডিয়েন্সের একটু ইয়ে থেকে যায়। এটা আসলে টেকনিক্যাল আসলে এটা অবস্টাকেল হ্যাঁ, অনেক কিছু থাকবে, লিমিটেশন জি প্রোগ্রাম করতে কিছু থাকবেই, ওইখানে না না, নেটওয়ার্কটার আমি সমস্যা আর কি। ইনস্ট্যান্ট কানেকশন করা যায় কিনা, কারণ সব ভিউয়াররা আছে তো ওই জন্য। আমি ট্রাই করছি। আচ্ছা মিস্টার আবু ইউসুফ, ডক্টর আবু ইউসুফ উনি কোশ্চেন করতে যাচ্ছেন, আমি একটু দেখি উনি কোশ্চেন করেছিল, তারপর ওনার মনে হয় আরেকটা কোশ্চেন আছে, উনি হ্যান্ড রেজ করে আছে, আমি একটু দেখি আর কি। জি উপনন্দ রয় উনিও হ্যান্ড রেজ করেছে, ওনার কোশ্চেনটা আমরা নিয়ে তারপর আবু ইউসুফ স্যার ওনার কাছে যাচ্ছে, ওনারটা কোনো কারণে টেকনিক্যাল কারণে হ্যান্ড রেজটা হচ্ছে না আর কি।
জি, উপনন্দ রয়, আপনি যদি আপনার কোশ্চেনটা ডক্টর আউল স্যারকে করেন, আপনার কথা শোনা যাচ্ছে। ভাই হ্যাঁ আওয়াল ভাই ধন্যবাদ আপনাকে। হ্যাঁ উপনন্দ। হ্যাঁ আমি একটু কয়টা প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড কোশ্চেন করি, যদিও ভাইয়ের কাছে সবসময় ক্লাস করি, আমরা একসাথেই থাকি, তারপরেও ভাই যেহেতু প্রেজেন্ট দিল তো একটা জিনিস ভাইয়ের কাছে আর একটু ক্লিয়ার হতে যাচ্ছে। ভাই এক নম্বর হচ্ছে যে কিছু কিছু হাইপোক্সিক কন্ডিশন যেমন ওয়ার্ডে ফেস করা হ্যাঙ্গিং, হ্যাঙ্গিং এ আসলে যদি একটু প্রবলেম হয় হাইপোক্সিয়ার কারণে আমরা কিছু কনভালসেন্ট পাই, সেক্ষেত্রে অক্সিজেন দেওয়ার পাশাপাশি অ্যান্টি কনভালসেন্ট আমরা কোনটা চুজ করলে ভালো হবে। 2 নম্বর হচ্ছে কিছু কিছু স্ট্রোকের পেশেন্ট, বিশেষ করে ইসকেমিক স্ট্রোক, ওয়ান হেমিস্ফিয়ার ইনভলভ অথবা 2/3 ইনভলভ, সেই ক্ষেত্রে কনভালশন যদি থাকে না থাকে সেক্ষেত্রে আমরা প্রোফাইলাকটিক হিসেবে অ্যান্টি কনভালসেন্ট কখন দেওয়া উচিত। আইডিয়ালি আমরা হয়তো কনভালশন হবে মনে করে অনেক সময় দিয়ে দিই, না হলেও এটা আসলে সঠিক গাইডলাইনটা কি। আর 2 নম্বর আরেকটা হচ্ছে থার্ড প্রশ্ন, সেটা হচ্ছে যে সুডো সিজার, এটা অনেক পাই এখন। সুডো সিজারের ক্ষেত্রে অ্যান্টি কনভালসেন্টের অ্যাপ্রোচটা আপনি যদি ক্লিয়ার করেন। ধন্যবাদ ভাই। আচ্ছা থ্যাংক ইউ উপনন্দ। প্রথমটা বলছে যে হ্যান্ডলিং এর কারণে যদি হাইপোক্সিক ইসকেমিক এনকেফেলাইটিস খিঁচুনি হয় তাহলে তার সেক্ষেত্রে চিকিৎসা কি? ইউজুয়ালি হাইপোক্সিক ইসকেমিক এনকেফেলাইটিস খিঁচুনিটা কম হয়, তারপরেও যদি এরকম প্রেজেন্টেশন নিয়ে আসে, এক্ষেত্রে যদি জেনারেলাইজ সিজার হয় তাহলে জেনারেলাইজ সিজার হিসেবে তুমি যে ড্রাগ অফ চয়েস যেগুলো আছে আমাদের সেগুলো দিবা, যেটা ল্যামোট্রিজিন, ভ্যালপোরেট, লেভোটিজিটাম, টপিরামেড, যেগুলো একটা দিতে পারো। আর এটাতে যতক্ষণ না কন্ট্রোল হয় ততক্ষণ পর্যন্ত সেভাবে তুমি দিতে থাকবে। দ্বিতীয় যে প্রশ্নটা করেছো সেটি হচ্ছে দ্বিতীয় প্রশ্নটা কি ছিল যেন? দ্বিতীয় প্রশ্ন কখন দিব? প্রথম হচ্ছে স্ট্রোকে যদি সিজার হয়, ঠিক আছে, তাহলে আমরা অ্যান্টিকনভালসেন্ট দিব। কিন্তু সিজার হলো না, কিন্তু তখন আমরা কখন দিব? এক্ষেত্রে বইয়ের কথা হচ্ছে যে আমরা প্রোফিল্যাক্টিক অ্যান্টিএপিলেপটিক দিব না। প্র্যাকটিক্যাল কথা হচ্ছে তারপর তোমার যদি মনে হয় তাহলে কখন দিব। এক নম্বর হচ্ছে যদি টেম্পোরাল লোবে কোনো লেশন হয়, কারণ সিজার ফোকাস টেম্পোরাল লোবে থাকলে তাদের হাই। 2 নম্বর কর্টিক্যাল ইনভলভমেন্ট, ডিপে না হয় যদি কর্টেক্সের দিকে বেশি ইনভলভমেন্ট থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা দিব। কি ওষুধ দিব? সাধারণত স্ট্রোকে ফোকাল সিজার হয়, সো ফোকালের জন্য যেটা বেটার সেটা দেই আমরা। আমাদের যেহেতু রোগীগুলো গরিব এবং আমাদের স্ট্রোকগুলো বয়স্ক থাকে, আমরা টাইম টেস্টেড হিসাবে ফিনাইটোইন দিয়ে থাকি। কিন্তু যদি রোগীর ইকোনমিক্যালি ভালো থাকে, এখন বইপত্রে যেহেতু ল্যামোট্রিজিনকে ড্রাগ অফ চয়েস বলছে, তুমি ল্যামোট্রিজিনে যেতে পারো, ঠিক আছে। কার্বামাজিপিন আমাদের ফোকাল সিজারের একটা ইম্পর্টেন্ট ড্রাগ, আমরা দিতে পারি। লেভোটিজিটামও চুজ করা যেতে পারে। তো আমরা ওয়াটসেটিং এ ইউজুয়ালি ফিনাইটোইন দিয়ে থাকি রোগীর ইকোনমিক্যাল বিষয়গুলোকে চিন্তা করে। এটি গেল 2 নম্বর প্রশ্ন। আর 3 নম্বর প্রশ্ন ছিল, নোট করে রাখা ভালো ছিল, সেটি ছিল 3 নম্বরটা উপনন্দ কি ছিল যেন? সুডো সিজার ভাই, হ্যাঁ সুডো সিজার। ও সুডো সিজারে অ্যান্টিএপিলেপটিক্সের কোনো রোল নাই। সুডো সিজারে অ্যান্টিএপিলেপটিক্সের কোনো রোল নাই। এখানে তোমাকে কাজ বিষয়ে তাকে দিতে হবে অ্যান্টিডিপ্রেসেন্ট এবং তার কাউন্সেলিং, ঠিক আছে। এখানে সুডো সিজারে অ্যান্টিডিপ্রেসেন্ট দিলে তার সাইড ইফেক্ট হওয়া ছাড়া কোনো ধরনের কোনো ইমপ্রুভমেন্ট হবে না। তুমি যদি কনফার্ম থাকো দিস সুডো সিজার, নো অ্যান্টিএপিলেপটিক্স, ঠিক আছে। তার সাইকিয়াট্রিস্টের কাছে কাউন্সেলিং করবে এবং তাকে তুমি একটা পছন্দ মতো অ্যান্টিডিপ্রেসেন্ট দিবে। থ্যাংক ইউ স্যার। আমার মনে হয় ডক্টর উপনন্দ রয় তার কোশ্চেনটা পেয়েছে, কোশ্চেন অ্যানসারটা পেয়েছে আর কি। ডক্টর আসাদ জয়েন করেছে ঢাকা থেকে, ও ঢাকা মেডিকেল আছে নিউরোলজি থার্ড পার্টে, ও কয়েকদিন পরে নিউরোলজিস্ট হয়ে যাবে। আচ্ছা, আমি আসাদের কোনো প্রশ্ন থাকলে বা কিছু থাকলে আমি আসাদ রাজীব উনাকে আনমিউট করছি আর কি। জি আসাদ রাজীব, উনাকে আমি আনমিউট করেছি। জি উনি শুনতে পাচ্ছেন। ডক্টর আসাদ রাজীব স্যার। ডক্টর আসসালামু আলাইকুম। হ্যাঁ জি জি আপনাকে শোনা যাচ্ছে স্যার। ধন্যবাদ আওয়াল ভাইকে খুব সুন্দর একটা স্পিচ দেওয়ার জন্য, এবং আমার ধারণা এখান থেকে সবাই উপকৃত হয়েছেন। এবং উনি আসলে
যে স্পিচটা দিচ্ছেন এটা আসলে মিড লেভেল এবং সিনিয়র সবার জন্যই খুব উপকারী আমার কাছে মনে হয়েছে। দু একটা স্পেশাল সিচুয়েশন উনি বলছেন, প্রেগনেন্সি। এখন এখানে তো সময়ের স্বল্পতা, আমি দু একটা জিনিস একটু বলতে চাই। সেটা হচ্ছে যে আরো কিছু ক্লিনিক্যাল প্রবলেম আমাদের হয় আসলে ওয়ার্ডে, যেমন একটা এপিলেপসি উইথ লিভার ডিজিজ। এই এই পেশেন্ট গুলা প্রায় পাওয়া যায়। এই কয়েকদিন আগে আমি ঢাকা মেডিকেলে ডিউটি করার সময় একটা রোগী পেলাম, হেপাটিক এনসেফালোপ্যাথির পেশেন্ট, তার কনভালশন হচ্ছে। সেক্ষেত্রে ড্রাগ অফ চয়েস কি, এটা কিন্তু প্রায় ইয়ে হয়, আমাদের কনফিউশন হয় যে কোন ওষুধটা দিব কোন ওষুধটা দিব না। হ্যালো, জি স্যার, শোনা যাচ্ছে আপনাকে। জি জি জি। এক্ষেত্রে আউল ভাই কিছু বলবেন না আমি বলবো? বলে ফেলো তুমি, অসুবিধা নেই। আচ্ছা, জি। স্পেশাল সিচুয়েশনের ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয়, আমরা যেটা প্র্যাকটিস করি আর কি, হেপাটিক এনসেফালোপ্যাথি বা লিভার ডিজিজের পেশেন্টের ক্ষেত্রে, আওয়ার ভাই কিন্তু তার স্পিচে বলছেন খুব সুন্দর করে যে আসলে এনি কোমরবিডিটি থাকলে একটা ড্রাগ খুব ভালো দেওয়া যায় এবং চয়েস করি আমরা সাধারণত নিউরোলজিস্ট যারা। আমি এখনো হয়নি আওয়াল ভাই আর কি। সেক্ষেত্রে কিন্তু লেভোটাইরাসিটাম ইজ দ্য ড্রাগ অফ চয়েস। এক্ষেত্রে লেভোটাইরাসিটামের হেপাটিক মেটাবলিজম খুবই লো, অ্যাবাউট 2%। সেক্ষেত্রে কিন্তু লেভোটাইরাসিটামটা ড্রাগ অফ চয়েস ইন কেস অফ লিভার ডিজিজ উইথ এপিলেপসি। আর কিছু ড্রাগস অ্যাভয়েড করতে হয় লিভার ডিজিজে, যেমন সোডিয়াম ভ্যালপ্রয়েড, আমাদের খুব কমন একটা ড্রাগস, কিন্তু এটার হেপাটিক মেটাবলিজম বেশি, এই কারণে সোডিয়াম ভ্যালপ্রয়েডটা লিভার টক্সিসিটি করতে পারে। সোডিয়াম ভ্যালপ্রয়েডটা অ্যাভয়েড করতে হয়। সাথে ফিনাইটয়েনটাও সাধারণত অ্যাভয়েড করতে হয়, ফেনোবার্বটাও অ্যাভয়েড করতে হয় লিভার ডিজিজের ক্ষেত্রে। এছাড়া আরো কিছু ড্রাগস লিভার ডিজিজে দেওয়া যায়, কিন্তু সেগুলো আমরা আসলে টিপিক্যাল অ্যান্টি এপিলেপটিক ড্রাগস হিসেবে ইউজ করি না। যেমন টপিরামেট, এটা কিন্তু লিভার ডিজিজে সেফ করি না, রাদার দেন এটা আমরা আসলে মাইগ্রেন প্রোফাইলেক্সিস হিসেবে বেশি ইউজ করি। নেক্সট আরেকটা কোমরবিডিটি, যেমন লিভার ডিজিজ উইথ সিকেডি। দিস ইজ এ কমন প্রবলেম। আমরা ঢাকা মেডিকেলে যখন রেফারেলে যাই, ম্যাক্সিমাম আমাদের দেখা যাচ্ছে যে নেফ্রোলজি থেকে রেফারেল আসছে, সিকেডির পেশেন্ট কনভালশন হচ্ছে। সেক্ষেত্রে আমরা কি দেব? এক্ষেত্রেও কিন্তু আওয়াল ভাই যেটা বলছে যে এনি কোমরবিডিটি উইথ এপিলেপসি, ড্রাগ অফ চয়েস ইজ লেভোটাইরাসিটাম। এক্ষেত্রেও কিন্তু লেভোটাইরাসিটাম দেওয়া যায়, কিন্তু তার চেয়েও ভালো ড্রাগস হচ্ছে সেক্ষেত্রে সোডিয়াম ভ্যালপ্রয়েড। এটা আসলে লিভার মেটাবলিজমটা বেশি, এই কারণে এটা সেফলি সিকেডি পেশেন্টকে দেওয়া যায়। এছাড়া লেভোটাইরাসিটামও দেওয়া যায়, এছাড়া ফিনাইটয়েনও দেওয়া যায় এক্ষেত্রে। এটাই হচ্ছে আমার স্পেশাল সিচুয়েশন ইন এপিলেপসি। আওয়াল ভাই বলছেন প্রেগন্যান্সি, আমি আরো দুটো বললাম, আমার মনে হয় অনেকেরই উপকার হবে। ঠিক আছে আওয়াল ভাই, অনেক ধন্যবাদ। খুবই খুবই ভালো। আমি আসলে স্লাইড বড় হয়ে যাবে চিন্তা করে যত কম হ্যাঁ চিন্তা হ্যাঁ, করে আমি বুঝতে পারছি। এটার হ্যাঁ বেসিক হ্যাঁ, হচ্ছে অবশ্যই যে সমস্ত অবশ্যই। ড্রাগ হেপাটিক বেশি, মেটাবলিজম বেশি, ওগুলো রেনাল আছে, যাদের রেনাল এক্সপ্রেশন জি বেশি জি ওগুলো জি হেপাটিক আছে। এইটা জি হচ্ছে জি জি বেসিক রুল। যেহেতু ভ্যালপ্রয়েড হেপাটিকে ওর বেশি, সো রেনাল সেফ, আর যেগুলো রেনাল দিয়ে যাচ্ছে সেগুলো হেপাটিক সেফ না। অবশ্যই এটা আমাদের বেশ কাজে লাগে, বিশেষ করে নিউরোলজি হওয়ার পরে আমাদের ক্ষেত্রে যখন ডাকবে এই ঝামেলায়। হ্যাঁ সেটাই, রেফারালে যখন আমরা যাব। হ্যাঁ, থ্যাংক জি ইউ জি জি, আসাদ। থ্যাংক ইউ আওয়াল ভাই। জি থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। আমি অনেক মনোযোগ সহকারে শুনলাম, অনেক কিছু নোটও করছি আর কি। থ্যাংক ইউ আওয়াল ভাই। জি, আসসালামু আলাইকুম। আমার মনে হয় যে কোশ্চেন অ্যান্সার সেশন আর মনে হয় নেই। সো আমি এখন মোসাদ্দেক ভাইকে রিকোয়েস্ট করব, আমাদের প্রোগ্রামের শেষ প্রান্তে আমরা চলে এসেছি, আপনি যদি এখন অ্যানাউন্স করেন আমাদের প্রোগ্রামে ভোট অফ থ্যাঙ্কস কে দিবে, এবং সেটা করে আপনি প্রোগ্রামের বাকি কাজগুলো করবেন। থ্যাংক ইউ ডক্টর আদনান, আমাদের সঙ্গে থাকার জন্য এবং আমাদের এই টেকনিক্যাল সাপোর্ট দেওয়ার জন্য। আমরা আমরা ডক্টর আদনানকে আমাদের স্কয়ার ফ্যামিলি থেকে আবারও অভিনন্দন জানাচ্ছি। আমি এই পর্যায়ে আবার ডক্টর ইসলাম আওয়ালকে আমাদের স্কয়ার পক্ষ থেকে, ম্যানেজমেন্টের পক্ষ থেকে অন্তঃস্থ কৃতজ্ঞতা জানাচ্ছি ফর নাইস প্রেজেন্টেশনের জন্য। তো আমরা প্রায় প্রোগ্রামের শেষ পর্যায়ে এসে গেছি। এখন স্কয়ারের পক্ষে ভোট অফ থ্যাঙ্কস প্রদান করবে মিস্টার মারুফ খান আর হোসেন খুল্লা। আমি এখন আচ্ছা, আমি একটু করি। মোসাদ্দেক ভাই, আমাদের এখানে ডিএসএম নাইমুল ভাইকে আমি দেখতে পাচ্ছি, উনি কি আছে কিনা আমি জানি না। হ্যালো,
হ্যালো, হ্যালো, জি ডিএসএম নাইমুল ভাইকে হ্যাঁ, দেখা যাচ্ছে, উনি আছে ডিএসএম কিনা? নাইমুল ভাই, নাইমুল ভাই কিছু বলবেন? তাহলে আমরা একটু সবাই একটু আনমিউট করে দিলে আচ্ছা, আনমিউট করে বোঝা দিয়েছি যাবে উনি আছেন। আমি আনমিউট হ্যালো, করা আছে। হ্যালো, হ্যাঁ, হ্যাঁ, নাইমুল ভাই কি আছেন? জি জি হ্যালো, আছে। আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাইমুল ভাইকে দেখতে পাচ্ছি আমি। হ্যালো, আসসালামু আলাইকুম। নাইমুল ভাই, আমি আসলে ক্যামেরাটা অন করতে আমার পাশে কারেন্ট নাই, সরি। জি জি তো আমি আসলে প্রোগ্রামটা খুব কেয়ারফুলি শুনলাম। আমি প্রথমেই ডাক্তার আউয়াল প্রেজেন্টার, মানে এত সুন্দরভাবে উনি বাংলিশ আকারেই দিয়েছে, যেটা আমাদের যারা নন মেডিকেল তাদেরও মনে হয় বুঝতে কোনো রকম কোনো সমস্যা হলো না। প্লাস অন্য ডক্টরদেরও খুব সুন্দর ইনভলভমেন্ট দেখলাম। আর সবচেয়ে বড় কথা, এই প্যান্ডেমিক সিচুয়েশনে এই যে মেডিকেল কমিউনিকেশন, এইটাতে আজকে ওইনিবার এটা আমি আমাদের স্কোয়ারের যে এমএসডি ডিপার্টমেন্ট থেকে যারা আপনারা এই বিষয়টা অর্গানাইজ করেছেন, অত্যন্ত সুন্দরভাবে অর্গানাইজ করেছেন। খুবই মানে কি বলবো যে এফেক্টিভ ছিল ব্যাপারগুলো। সবাই সুন্দরভাবে কথা বলতে পেরেছে, টেকনিক্যাল ডিস্টারবেন্স ছিল না, এবং টপিকসটা খুব সুন্দর সিলেকশন ছিল। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে সবাই খুব মানে মানে ফুল ফ্রুট একটা পেয়েছে, ফিডব্যাক পেয়েছে এটার মধ্য দিয়ে। তো সবাইকে ধন্যবাদ জানাই আর কি। আসলে আমি এটা থাকতে পেরে আমি নিজেকে গর্বিত অনুভব করছি। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ধন্যবাদ নাইমুল ভাই। তো আদনান, আর কিছু বলার আছে? হ্যাঁ, না তা আমার না তো, হলে আমি ক্লোজ করি। জি 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 আপনি ক্লোজ করেন ভাইয়া। ওকে, থ্যাংক ইউ। আদনান, জি তাহলে জি তাহলে আমি ভোট অফ থ্যাঙ্কস দেওয়ার জন্য, হ্যালো, আমি ভোট অফ থ্যাঙ্কস দেওয়ার জন্য মিস্টার মারুফ খান আর সিলসিলাকে অনুরোধ জানাচ্ছি। এবং এর মাধ্যমে আমাদের আজকে ওয়েবিনার শেষ হবে। আবারও থ্যাংক ইউ all of the participants for attending us our webinar. We are always with you, এবং any sorts of ওয়েবিনারে সবসময় আপনাদের সঙ্গে আছে এবং থাকবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং প্যান্ডেমিক সিচুয়েশনে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। সকলকে সবার সুস্থতা কামনা করছি এই প্যান্ডেমিক সিচুয়েশনে। আসলে সুস্থ থাকাটাই আমাদের জন্য এখন সবচেয়ে বড় ইস্যু। আর যেহেতু আমরা ডক্টরদের নিয়ে কথা বলছি, আর ডক্টররা হচ্ছে এই ফ্রন্ট ফাইটার, করোনা ফাইটার, সুতরাং ডক্টরদের সুস্থতা আরো বেশি করে কামনা করছি। আমি প্রত্যেক ডক্টর যেন সুস্থ থেকে তাদের যে সেবা দিচ্ছে আমাদের জেনারেল পিপল, অ্যাজ এ জেনারেল পিপল আমি খুবই আশা করছি যে সব ডক্টর যেন সুস্থ থাকেন। সেই আশা ব্যক্ত করে আমি শুধু বলতে চাচ্ছি যে এই পরিবর্তিত পরিস্থিতিতে আমরা এই ধরনের প্রোগ্রামগুলো করতে হচ্ছে আমাদের। আমরা আসলে নতুন কিছু হ্যাবিচুয়েট হচ্ছি। আমি স্কয়ারের পক্ষ থেকে সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। সবাই যে আমাদের এই ওয়েবিনারে অ্যাটেন্ড করেছেন, এর জন্য আমরা সবাইকে সুস্বাগতম জানাচ্ছি, এবং ইন ফিউচার আরো এই ধরনের অনেক প্রোগ্রাম আমরা অ্যারেঞ্জ করতে চাই। আপনাদের এই স্বতঃস্ফূর্ততা আমাদেরকে আরো নতুন প্রোগ্রাম করতে এনকারেজ করবে। আমরা এই প্যান্ডেমিক সিচুয়েশনে আমরা বেশ কিছু নতুন প্রোডাক্ট দিয়েছি। আমি শুধু একটা দুইটা প্রোডাক্টের নাম বলেই শেষ করতে চাচ্ছি। আমরা ইনফাগ্লিরাজন নিয়ে এসেছি আমাদের এমজার্ড নামের, এবং উইথ মেটফর্মিন এমজার্ড এমটা এসছে। আর রিসেন্টলি আমরা আরেকটা প্রোডাক্ট লঞ্চ করেছি, ইভারমেট্রিন। ইভারমেট্রিন আমাদের অ্যালাইস 6 এবং 20। এই প্রোডাক্টগুলো আমরা যেহেতু আমাদের রেগুলার ওয়ার্ক, রেগুলার প্রমোশন করতে পারিনি, তো আমি এই ওয়েবিনারের মাধ্যমে আপনাদেরকে এই নতুন প্রোডাক্টগুলোর কথা বললাম। আর আজকের যেহেতু টপিক ছিল ইপিলিপসি, তো ইপিলিপসির আমাদের এক্সিস্টিং প্রোডাক্ট অ্যাভেলেবেল আছেই। আপনারা জানেন আমাদের ইরাসেট, লিভোটাইরাসিটাম নিয়ে অনেক কথা হলো। আমাদের ইরাসেট ইনজেকশন এজ ওয়েল এজ ট্যাবলেট অ্যাভেলেবেল আছে, ইপিট্রা আছে। আমি আর বাড়াতে চাচ্ছি না, আপনাদের সকলের সুস্থতা কামনা করছি। আমি সর্বশেষ একটা কথা বলে শেষ করব। আপনারা নিশ্চয় দেখেছেন যে এই প্যান্ডেমিক হাতে ছিল, আপনারা যে যখন যে ডক্টর অ্যালাউ করেছে অথবা অ্যালাউ করেনি, আমরা সবসময় আপনাদের সাথে ছিলাম। আমাদেরকে সবসময় আপনারা
সাথে পাবেন। আমাদের অনেক কম্পিটিটর কিন্তু মার্কেটে ছিল না, বাট আমরা কিন্তু আছি আপনাদের সাথে, আরো ভবিষ্যতেও থাকবো এই আশা ব্যক্ত করছি। এই কথা বলে, আর আপনাদের যদি কখনো কোনো সার্ভিসের প্রয়োজন পড়ে, আমরা স্কয়ার সবসময় আমাদের কল করবেন। আমাদের প্রত্যেকটা কলিগ ফিল্ডে আছে, আমাদের যে কাউকে কল করবেন, আমরা সবসময় আপনাদের সাথে আছি। সবাই সুস্থতা কামনা করছি, সবাই ভালো থাকবেন। শুভরাত্রি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। থ্যাঙ্কস মিস্টার মারুফ খান। আমরা মিস্টার মারুফ খানের ভোট অফ থ্যাঙ্কস বলার মাধ্যমে আজকে প্রোগ্রামের সমাপ্তি করছি। সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।